হ্যাঁ, শুরু করো এবার। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। আমাকে সত্য থেকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। যে কজন বাঙালির জীবনে এই প্রার্থনাটি চিরসত্য হয়ে উঠেছে, বিদ্যাসাগর তাদের মধ্যে অগ্রগণ্য। গত 2 বছর ধরে আমরা তার 200 জন্মবার্ষিকী পালন করছি। আজ তার জন্মদিবসের প্রাক মুহূর্তে তাকে স্মরণ করতে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শিক্ষাদীপের আয়োজনে এই আন্তর্জালিক আলোচনা সভা। আলোচক হিসাবে আজ আমরা পেয়েছি এমন দুজন বাঙালি, বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বকে, যাদের বিদ্যায়তনিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড এতখানি ব্যাপ্ত, এতখানি বিস্তৃত, তারা আপনাদের সকলের কাছে এতটাই সুপরিচিত যে তাদের আলাদা করে পরিচিতি ঘটানোর জন্য আমার প্রত্যেকটি বাক্য নিষ্প্রয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। এই তমজিৎরে একটু ফোন করো। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। দুজন বক্তাকেই করজোড়ে আমার প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি। একই সঙ্গে আমাদের সকল শ্রোতা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন, সকলকে সাদর অভ্যর্থনা জানিয়ে রাখি। অধ্যাপক ভট্টাচার্যের কাছে আমরা জানব সাম্প্রতিক বাঙালি জীবনে বিদ্যাসাগরের উত্তরাধিকার এই বিষয়টি সম্পর্কে। অনুরোধ করছি অধ্যাপক ভট্টাচার্যকে তার কথাগুলি আমাদের সঙ্গে ভাগ করে নিতে। অধ্যাপক ভট্টাচার্য। ধন্যবাদ সৌরভ। শিক্ষাদীপ আয়োজিত এই যে অনুষ্ঠান আমরা সবাই দিয়েছি, এবং যারা তার মানে যারা শুনছেন এবং দেখছেন তারাও যোগ দিয়েছেন। একাকী গায়কের নহে তো গান, গাহিতে হইবে দুজনে। সুতরাং আমরা আজকে যে আলোচনাটা করব, এটা আসলে সঙ্গীতের মূর্ছনার মতো হয়ে উঠলো কিনা সেটা আমাদের ওই সংযোগ স্থাপনের মধ্য দিয়ে নিশ্চয় গড়ে উঠবে। আর সবচেয়ে বড় কথা যেটা শুরু হলো যেভাবে, সৌরভ ভারী চমৎকার ভাবে যে অতি পরিচিত মন্ত্রটি উচ্চারণ করলো, এরপরে তো আর কথা থাকে না কোনো। অসত্য থেকে সত্যে নিয়ে যাও আমাদের, আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও, আমাদের মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাও। একটা যাত্রা, যে যাত্রার আরম্ভ আছে শেষ নেই। এই যাত্রায় আমাদের অগ্রপথিক যারা, তাদের মধ্যেও যিনি হয়তো বা সবচেয়ে অগ্রণী ব্যক্তিত্ব, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আগামীকাল তারিখের হিসেবে আমরা তার 201 বছর পূর্তি প্রত্যক্ষ করব। এবং আমার ধারণা, একটু আগে বীরেশ্বরের সঙ্গে কথা হচ্ছিল এটা নিয়ে, যে প্রতিদিনই তো একটা, যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে প্রতিদিনই 25শে বৈশাখ, আলাদাভাবে তো 25শে বৈশাখ হয় না, তেমনি বিদ্যাসাগরের জন্যও প্রতিদিনই 26শে সেপ্টেম্বর, যাকে বাঙালি জাতির প্রাথমিকভাবে শিক্ষক দিবস হিসেবে মান্যতা দেওয়ার একটা দাবি অতি সম্প্রতি উঠেছে।
এবং সেই দাবিতে আমিও আমার কণ্ঠ মিলিয়েছি। মূল কথা যেটা আমরা শুনেছি, আজকে আলোচনার বিষয়টা কি, আমার বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের এই যে সাম্প্রতিক বাঙালি জীবন, সেই বাঙালি জীবনে বিদ্যাসাগরের উত্তরাধিকার, এটা প্রশ্নটা এটা নয় যে আমরা কতটা গ্রহণ করতে পেরেছি, প্রশ্নটা হচ্ছে সম্ভবত এইখানে যে উত্তরাধিকারকে আমরা ঠিক মতো বুঝতে পেরেছি তো। এবং আমরা যখন উপলব্ধি করব কোনটা অসত্য এবং কোনটা সত্য, কোনটা অন্ধকার এবং কোনটা আলো, এটা কেবল দার্শনিক বা অধিবিদ্যা, মেটাফিজিক্স যাকে বলে ইংরেজিতে, সে অধিবিদ্যার উচ্চারণ নয়। কোনটা মৃত্যু এবং কোনটা অমৃত, এটা আমরা যতক্ষণ অনুভব না করছি ততক্ষণ পর্যন্ত বিদ্যাসাগরের কাছে আমাদের দাবি, দাবি বলবো না, আমাদের চাওয়ার কি আছে সেটা কি ঠিক মতো বুঝতে পারবো? মানুষের সভ্যতার নিঃসন্দেহে সবচেয়ে বীভৎস বছর দুটি আমরা পেরিয়ে যাচ্ছি। এখন যারা আমার থেকে বয়সে অনেক ছোট, সৌরভের মতো, তারা তাদের নাতি নাতনিদের হয়তো গল্প করবে আর তারা চোখ গোল গোল করে শুনবে। সত্যি ছিল এরকম? 2020 এবং 2021, যেটা এখনো শেষ হয়নি, আরো মোটামুটি 4 মাস বাকি আছে, কিন্তু সবচেয়ে বীভৎস বছর দুটি আমরা পেরিয়ে যাচ্ছি। অদৃশ্য এক ভাইরাস পৃথিবীর প্রতিটি মহাদেশে বিদ্যুৎ বেগে সংক্রমণ ছড়িয়ে 2 বছর ধরে মানুষের যাবতীয় অহংকারকে চূর্ণ করে দিয়েছে। কিন্তু আমি শুধু এই জন্যই বলছি না, এবং এই জন্যও বলছি না যে উত্তরপ্রদেশে এবং বিহারে, খানিকটা পশ্চিমবাংলার মালদা অঞ্চল পর্যন্ত পতিত পাবনী গঙ্গা বাহিনী গঙ্গায় রূপান্তরিত হয়েছিলেন। কত দূর নিচে নেমে গেলে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিলে এরকম হতে পারে? সবাই ভাবছেন আমার তো বলবার কথা বিদ্যাসাগরের উত্তরাধিকার নিয়ে, তাহলে আমি সব কি বলছি? প্রশ্নটা তো মনুষ্যত্ব নিয়ে। আর যার অদম্য পৌরুষ, কথাটা আমার না, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথের, যিনি অদম্য পৌরুষের প্রতীক, যিনি অক্ষয় মনুষ্যত্বের প্রতীক, তাকে পুজো করব এবং পুজোর ছলে ভুলে থাকবো আবারও রবীন্দ্রনাথ। তাহলে তার মনুষ্যত্বকে আমরা কি বুঝলাম? তার বার্তা আমরা কিভাবে কতটুকু গ্রহণ করলাম? এই যে গত 2 বছর আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি সংক্রমণ থেকে নিস্তার পাওয়ার জন্য প্রতিটি রাষ্ট্রযন্ত্র তারস্বরে প্রচার করেছে, রবীন্দ্রনাথের মেহের আলীর মতো নয়, আরো বিচ্ছিরি ভাবে, তফাৎ যাও, তফাৎ যাও। একটা নতুন শব্দবন্ধ তৈরি হয়েছে, সামাজিক দূরত্ব। আমি সেটাকে ব্যক্তিগতভাবে বহু জায়গায় আপত্তি করেছি। একজন মানুষের সঙ্গে একজন মানুষের যদি সামাজিক দূরত্ব তৈরি হয়, তাহলে বিদ্যাসাগর ভাবি কেন, রবীন্দ্রনাথ ভাবি কেন? আমরা দরকার তো নেই ভাবার। বলা উচিত ছিল আমাদের, এবং বুঝানো উচিত ছিল সবাইকে যে পরস্পরকে বাঁচিয়ে রাখার জন্য, রক্ষা করার জন্যই আমাদের আসলে শারীরিক দূরত্ব তৈরি করতে হবে, সামাজিক দূরত্ব নয়। অথচ এই দূরত্ব তৈরির বীজাণু, আসল যে করোনা ভাইরাস, তার চেয়েও দ্রুততর গতিতে মানুষের মনে বাসা বেঁধেছে। যারা আমার এই কথাগুলি শুনছেন, তাদেরও নিশ্চয় অভিজ্ঞতায় আশেপাশে
বা শোনা কথার মধ্যে এমন অনেক জিনিস আপনারা জানবেন। যখন অসুস্থ, বিশেষ করে জ্বর হয়েছে শুনলে আঁতকে ওঠে সবাই, এবং তাদের নির্বিবাদে তাদের পরিত্যাগ করে সমাজ। আমোদ প্রমোদ উৎসব অনুষ্ঠান তো সব বাদ পড়েইছে। সেই জন্য বলছি, বরং এইটে বোঝানোর জন্য বলছি যে এই মারণ ভাইরাসের সুযোগ নিয়ে অত্যাচারী রাষ্ট্রযন্ত্র আমাদের সংঘবদ্ধ প্রতিবাদের স্পৃহাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে, মানব সভ্যতার মূলে কুঠারাঘাত করেছে। শুধু আমার দেশের কথা বলছি না, বলছি ব্রাজিলের কথা, বলছি ট্রাম্পের আমলের যে মার্কিন যুক্তরাষ্ট্র তার কথা, বলছি সভ্যতা সংস্কৃতির একদা পীঠস্থান বলে গণ্য ফ্রান্সের কথাও, অস্ট্রেলিয়ার কথাও। এই যে নিশ্ছিদ্র নরক তৈরি হয়েছে নানা দেশে, তাতে হিন্দুস্তানে পরিণত যে ভারত, তাতে ফেসিবাদী শাসকের প্রমত্ত উল্লাস, হিংসা এবং ঘৃণার নির্বাদ কর্ষণ আমরা দেখতে পাচ্ছি সর্বত্র। এরপরও কি বিদ্যাসাগরকে প্রণাম জানানোর মতন অধিকার আমাদের থাকে? গত বছর এবং এবছর আমরা কালো মেঘের আড়ালে একমাত্র রূপলি রেখা বলতে পারেন হিসেবে আমরা গণ্য করতে পারি 26শে সেপ্টেম্বর। কেননা গত বছর 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক এক আশ্চর্য মানুষের জন্ম 200 পূর্তি হয়েছিল, এবং তখন আমরা অনেকেই বাঙালি জীবনে তার উত্তরাধিকার কি, কতখানি তা আমরা বুঝতে সক্ষম, এই নিয়ে আমরা কথাবার্তা ভাবনা চিন্তা শুরু করেছি। নইলে বিশ্বব্যাপ্ত অতিমারির প্রেক্ষিতে সামূহিক আত্মবিস্মৃতির মড়কে আক্রান্ত বাঙালি সমাজে নতুন ভাবে বিদ্যাসাগরের উত্তরাধিকার কিভাবে খুঁজব? জীবনে মনন চর্চায় বিদ্যাসাগরকে আমরা কত দূর অবধি গ্রহণ করেছি, এই জিজ্ঞাসা ইদানিং নানা কারণে বড় বেশি অনিবার্য হয়ে পড়েছে। খণ্ডিত ভারতের বাঙালি বসতিগুলিতে এবং সার্বভৌম বাংলাদেশে আমরা একদিকে বিশ্বায়নের মাদকে আচ্ছন্ন এবং অন্যদিকে মধ্যযুগীয় ধর্মান্ধতার বশীভূত কিছু অপমানবদের দেখতে পাচ্ছি। বিদ্যাসাগরের মতো ইস্পাত দৃঢ় মানসিকতা সম্পন্ন মানুষ যেন দূরবর্তী নক্ষত্রের মতো ঝাপসা ও সুদূর হয়ে গেছেন আমাদের পক্ষে। কোথায় তার প্রাসঙ্গিকতা? বাঙালিরা বিশেষভাবে এখন অভ্যন্তরীণ উপনিবেশবাদের স্বেচ্ছাবৃত প্রহরীর ভূমিকায়। এখন তো উপনিবেশ বাইরে থেকে এসে আমাদের বুকের উপর বসে আমাদের দাড়ি উপড়ায় না, এখন তো অভ্যন্তর থেকেই উপনিবেশবাদ গড়ে ওঠে, আর আমরা প্রভু শক্তির কাছে আত্মসমর্পণ করে দিন দিন আত্মকেন্দ্রিক এবং কলহপ্রবণ হয়ে পড়ছি। রাষ্ট্রতন্ত্র ও রাজনৈতিক সমাজ আজ বাঙালির সমাজে, মানে তার পৌর সমাজকে, সিভিল সোসাইটিকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে তুচ্ছ কারণে কিংবা অকারণে সংকীর্ণ স্বার্থ সংশ্লিষ্ট যে মতবিরোধ, সেই মতবিরোধে এমন ভাবে শক্তিক্ষয় আমরা করে চলেছি, সেই অনুপাতে আমরা কাজের কাজ তো কিছু করছি না। কখন আমরা অমৃত থেকে, সত্য থেকে, জীবন থেকে রসদ সংগ্রহ করব বিদ্যাসাগরের পথ ধরে?
বাদ বিসংবাদে পরিপূর্ণ আমাদের সমাজ, এবং এর পরিপূর্ণ সদ্ব্যবহার করছে এই ভারত রাষ্ট্র এখন যাদের দখলে, সেই সব প্রভুরা অহংকারী শাসককে ব্যবহার বিধি শেখানোর জন্য বিদ্যাসাগর যেভাবে চটিশুদ্ধ পা, মনে আছে তো, চটিশুদ্ধ পা টেবিলে তুলে রাখার সাহস দেখিয়েছিলেন, তার মধ্যে যে সংকেত ছিল তাকে আমরা লক্ষ্য করেছি। তাহলে তার উত্তরাধিকার সন্ধান কোথা থেকে, কোন বিন্দু থেকে শুরু হবে? আমরা তার অধম উত্তরাধিকার, তাই আমরা লক্ষ্যই করিনি ওই চটিশুদ্ধ পা টেবিলে তুলে দেওয়ার সংকেত কি। আমরা শুধু আবছা ভাবে মনে রাখি বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছিলেন, সমগ্র ব্যাকরণ কৌমুদীমান নামে বেশ মোটাসোটা বই লিখেছিলেন, এবং সেই সঙ্গে শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস ইত্যাদি নামের অনুবাদ সংস্কৃত এবং ইংরেজি থেকে করে শিল্পিত বাংলা গদ্যের গোড়াপত্তন করেছিল। আক্ষরিক অর্থেই তিনি সর্বশান্ত হয়েছিলেন নিজে, কিন্তু বিবাহ প্রবর্তনে তিনি তার সেই বিখ্যাত একগুঁয়ে অনমনীয় পৌরুষের সঙ্গে কোনো আপোষ করেননি। বহু বিবাহ রোধেরও চেষ্টা তিনি করেছিলেন। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার যে রেওয়াজ, তার মধ্যে যে ঘোর অমঙ্গল নিহিত রয়েছে, সে বিষয়ে তিনি তখনকার বাঙালি সমাজকে দৃষ্টি ফেরাতে চেয়েছিলেন তাদের। তার উপর রয়েছে, সবাই জানেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা এবং গ্রামে গ্রামান্তরে অজস্র স্কুল প্রতিষ্ঠা। এত সব কাজ তো এক জীবনে করা সম্ভব হয় না, বিদ্যাসাগর করেছিলেন, কেননা তিনি ছিলেন মানব ধর্মের উপাসক। তার অক্লান্ত পরিশ্রমে এত সব কাজ সম্ভব হয়েছিল। আসলে তিনি তো আশ্চর্য এক স্বপ্নদর্শী মানুষ, যিনি মানুষের কল্যাণকেই তার জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। নাগরিক মানুষদের সঙ্গে ব্যবহারে তিনি যতটা স্বচ্ছন্দ ছিলেন, আমরা জানি ঝাড়খণ্ডের যে জায়গায় আমিও গিয়েছি, সেখানে বিদ্যাসাগর যেখানে বিরক্ত হয়ে জীবনের প্রায় 18 বছর কাটিয়েছিলেন, সেই সাঁওতালদের সঙ্গে ব্যবহারে তিনি যতটা অকপট ছিলেন, ততটা কি তিনি সহ্য করতে পারতেন নাগরিক বাঙালিদের? জানি না, এটা নিয়ে নানা তর্ক হতেই পারে। রবীন্দ্রনাথের বহুচর্চিত মন্তব্যটি মনে রেখে বলতে পারি, 21 শতকের সাম্প্রতিক অন্ধকার বলয়েও বিদ্যাসাগরই আমাদের যথার্থ আদর্শ ব্যক্তিত্ব। 19 শতকেও তো তার চারদিকে ধর্মতন্ত্রের দাপট ছিল, সেটা নিয়ে অকারণ উত্তেজনাও কম ছিল না। দুর্ভাগ্যক্রমে তখনকার বাঙালি, বিশেষভাবে হিন্দু বাঙালি, সাধারণত আমি এই শব্দবন্ধ ব্যবহার করি না, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার বহু কথায় বহু লেখায় এটা আমি প্রকাশও করেছি, করে থাকি, করে যাব, যে বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না, এবং সেই জন্য আমি হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি কথা আমি ব্যবহার করি না শব্দবন্ধ। তিনি যে বিদ্যাসাগরের কথা আমি আজকে বলতে চাইছি, তিনি কিন্তু ধর্মতন্ত্রের দাপট মেনে নেননি। আমরা কি করছি? আমরা এখন উত্তরপ্রদেশ থেকে আসা অনেক পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চল মানসিকতার দিক দিয়ে চূড়ান্ত সাম্প্রদায়িক মৌলবাদী রক্ষণশীল যে অঞ্চল, তাদের থেকে আসা ঠাকুর দেবতাদের এখন রপ্তানি হচ্ছে, আর আমরা বাঙালিরা দিব্যি লেজ নাড়ছি। এদের পত্তন যখন হয়নি 19 শতকে,
তখনও বিদ্যাসাগর কিন্তু মানব ধর্মে অবিচলিত ছিলেন। যখন মধ্যযুগ অবস্থিত হয়েছে অঙ্কের নিয়মে, কিন্তু আমাদের সমাজে তথাকথিত আধুনিকতার সূত্রপাত হয়েছে। আজকে আমি কথা খুব বেশি নিয়ে যাব না, যদি অনেক কথা বলবার আছে, এটা নিয়ে তর্ক থাক আজকে। কিন্তু সেখানে একটা নতুন জিনিস তিনি এনেছিলেন। তখন তো খ্রিস্ট ধর্ম প্রচারকেরা খুব উদ্যোগী ছিলেন ধর্মান্তকরণে। বিদ্যাসাগর এসব নিয়ে মাথা ঘামান। যে মানব ধর্মের কথা পরবর্তীকালে রবীন্দ্রনাথ আমাদের শেখানোর চেষ্টা করেছেন, আমরা শিখিনি, সে আলাদা কথা। বিদ্যাসাগর সেই মানব ধর্মেরই প্রথম উপাসক ছিলেন। অথচ আমরা আজকের যে খণ্ডিত ভারত, তাতে গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে অত্যন্ত উৎকট ধর্মতন্ত্র উত্তরোত্তর হিংস্র এবং কদর্য আস্ফালনে সমাজের বিচার বুদ্ধিকে কলুষিত করে চলেছে। বাঙালি বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষেরা যদি তাকে কেবল মেনেই নেয় বিনা প্রতিবাদে, বিনা প্রশ্নে, তাহলে তারা কি তার উত্তরাধিকার দাবি করতে পারে আদৌ? এই প্রশ্নের উত্তর তো খুঁজতেই হবে আমাদের। সামন্ততান্ত্রিক রক্ষণশীলতার অচলায়তন এই আশ্চর্য মানুষটিকে তো বশীভূত করতে পারেনি। কিন্তু আমরা কি ঠিক তার উল্টো পথে মধ্যযুগীয় মনোভঙ্গিকেই মান্যতা দিচ্ছি না? নৃশংস রাষ্ট্রতন্ত্র কৃষক শ্রমিকদের আক্ষরিকভাবে পথের ধুলোয় নামিয়ে এনেছে গত বছর থেকে। আমরা কি তা দেখছি না? জল্লাদের মতো বেপরোয়া, নির্লজ্জ, কুণ্ঠাহীন হয়ে পড়েছে, আমরা কি দেখছি না? আবার সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে অহরহ কর্মসংকোচন করে অতি ধন কুবেরদের হাতে একের পর এক দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে এখনকার রাষ্ট্রতন্ত্র। দেশ কোথায়? দেশ তো এখন মানচিত্র। বিদ্যাসাগরের কাছ থেকে যদি সত্যি আমরা কোনো পাঠ নিতাম, তাহলে দেশকে এইভাবে ছেঁড়া খোঁড়া নিরর্থক এক মানচিত্রে পরিণত হতে আমরা কি দিতাম? রাষ্ট্র এখন আতঙ্কবাদী হয়ে পড়েছে। ফলে ত্রস্ত শঙ্কিত চাকরিজীবীরা নিরপেক্ষ দূরত্বের আড়ালে আত্মরক্ষা করছেন। বিদ্যাসাগর মশাই যখন বৈদেশিক প্রভুর সঙ্গে আপোষ রফা না করে আত্মমর্যাদা রক্ষার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন, সবাই জানেন নিশ্চয়। এবং বিখ্যাত সেই মন্তব্য করেছিলেন যে তাকে বলেছিল না দত্তমশাই, রসময় দত্ত, আরে বিদ্যাসাগর খাবে কি? বলেছিলেন বলবে যে ঈশ্বর আলু পটল বেচে খাবে, এটা বলে দিও। এই রকম পৌরুষ ভাবা যায়? আজকের বাঙালি কি তা থেকে কোনো পাঠ নিয়েছে না নেবে? কিন্তু আমরা যে তা থেকে কিছু শিখেছি এমন তো মনে হয় না। সত্যি তো এ সময়ের উৎকেন্দ্রিক বাঙালি বসতিগুলিতে এবং মধ্যযুগীয় যে অন্ধতা, তার প্রতি দ্রুত ধাবমান যে হিন্দুস্তানে পরিণত ভারত, সেই দেশে মানে আসলে মানচিত্রে কতটাই বা প্রাসঙ্গিক বিদ্যাসাগর? 2020 সালে এবং এবছর যে চরম অমানবিকতা ও বর্বরতার কুটিল স্বভাব আমরা ব্যক্ত হতে দেখেছি, সেই নিরিখে ভাবতেই তো হয় ব্যক্তিত্বের কোন জাদু স্পর্শে বিদ্যাসাগর পুঞ্জীভূত তিমিরের বিনাশক হয়ে উঠেছিলেন। আর আজকের ধর্ম উন্মাদনার হিংস্র অন্ধকার মোকাবিলায় তার চিন্তাধারাকে আমরা কতটা কাজে লাগানোর কথা ভেবেছি? ঠিক আবেগপ্রবণ বাঙালি তো আমরা, তাই আমরা তার করুণা সাগর ভাবমূর্তি তিল তিল করে গড়ে তুলেছি, অজস্র কিংবদন্তি করে উঠেছি বছরের পর বছর ধরে তার কীর্তিকলাপ নিয়ে। এতে কি
যেটা আমি একটু আগে বলছিলাম শুরুতেই, অদম্য পৌরুষ, যার কথা রবীন্দ্রনাথ বারবার বলেছেন, তার যে সত্য সেটা কি খানিকটা আড়ালে চলে যায়নি? সম্ভবত তাই হয়েছে। অথচ এ সময়ে আত্মবিস্মৃত বাঙালির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অত্যাচারী ক্রূর শাসকের দম্ভের মোকাবিলায় পৌরুষের দীক্ষা। আর সেই অমলিন দায়বোধের পাঠ, যার অভাব থাকলে কেউ পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে না। এই জানাই তো বিদ্যাসাগরকে জানা সমস্ত ধরনের উপমণ্ডুকতা থেকে উত্তীর্ণ হওয়ার পাঠ। শিক্ষা বিস্তারের জন্য কত কি করেছেন তিনি, আমরা সবাই জানি। তো তার পেছনেও তো সক্রিয় ছিল তার নিজস্ব বিশ্ববিখ্যাত মানে ওয়ার্ল্ড ভিউ, জীবনকে দেখার ধরন, যেখানে নৈতিকতা ও শৃঙ্খলা পরায়ণতার গুরুত্ব সবচেয়ে বেশি। গরিব ছাত্রদের তিনি নানাভাবে সাহায্য করতেন, টাকা কড়ি, বইপত্র যোগান দিয়ে। এছাড়া কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতেন, এরকম গল্প আমরা জানি। নিজে সেবা শুশ্রূষা করেছেন বিদ্যাসাগর মশাই, পিছিয়ে থাকেননি। সব মিলিয়ে পরিপূর্ণ মনুষ্যত্বের জীবন্ত বিগ্রহ তিনি। প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য আপন জীবন উৎসর্গ করেছিলেন। মেয়েদের ব্যক্তি করে তোলার জন্য, মেয়েরা মানে শুধু মেয়ে নয়, যাদের এই পিতৃতান্ত্রিক সমাজে কোনো পরিসর, কোনো স্পেস নেই, সেই মেয়েদের জন্য তিনি তাদের ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কারণ তিনি দূরদর্শী, তিনি জানতেন মেয়েরা যদি একবার ব্যক্তিত্ব অর্জন করে তবে তারা তাদের জীবন নতুন ভাবে নির্মাণ করে নিতে পারবে। ব্রিটিশ শাসক তাকে স্পষ্টবাদিতা ও তেজস্বিতার জন্য পছন্দ করত। তাই 1882 সালে যখন ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠিত হলো, তার সেখানে ঠাঁই হয়নি, ভাবা যায়। অথচ তার তত্ত্বাবধানে মেট্রোপলিটন কলেজের ছাত্ররা প্রতি বছরই ভালো ফল করে গেছে। বিশেষত এই কলেজের আইন বিভাগের ছাত্ররা পড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে, অনেকে নেতৃত্বের আসনেও বসেছেন। উত্তর প্রজন্মকে এভাবে আপন স্বপ্ন, কল্পনা, কর্মপ্রেরণা দিয়ে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। এটা কি কম কথা? আজকে আমরা কজনকে পাই এইরকম? ঔপনিবেশিক সমাজে যে প্রতিস্পর্ধার দীপ্তি চাই, তা বিদ্যাসাগরই তো সঞ্চারিত করে দিয়েছিলেন। এই নিরিখে সাম্প্রতিক কালের অভ্যন্তরীণ উপনিবেশবাদের পোঁ ধরা যত বুদ্ধিজীবী ও সরকারপন্থী শিক্ষাজীবীরা আছেন চারদিকে, তাদের দিকে তাকালে বুঝতে অসুবিধে হয় না যে উত্তর প্রজন্ম বিদ্যাসাগরের জীবন ও কর্ম থেকে কোনো পাঠই নেয়নি। গভীর মনোযোগ দিয়ে এই বিদ্যাসাগরই, কিন্তু তিনি তো কেবল সংস্কৃতের পণ্ডিত ছিলেন না, খুব ভালো ইংরেজি জানতেন, আমরা অবহিত আছি। তো তিনি নিজে কত মনোযোগ দিয়ে ইংরেজি ও হিন্দি শিখেছিলেন। এছাড়া সংস্কৃত ভাষায় অগাধ পাণ্ডিত্যের কথা তো বলে লাভই নেই। প্রাচ্যবিদ্যার সারাৎসার তার অধিগত ছিল। জ্ঞান চর্চার প্রতিটি দিগন্ত তরুণ প্রজন্মের কাছে উন্মোচিত হোক, এটাই তো ছিল তার সারা জীবনের আকাঙ্ক্ষা। কি অবাক লাগে ভাবলে না, যে বিদ্যাসাগর রচনাবলী সমগ্র সেটা যদি পড়ি তাহলে আমরা দেখব যে অনেক পরিভাষা, বিজ্ঞানের পরিভাষা, ভাবা যায় বিজ্ঞানের পরিভাষা তিনি তৈরি করে গিয়েছিলেন। এতে কি বোঝা যাচ্ছে? মানুষের পৃথিবীতে যা কিছু আছে সবকিছুতেই আমাদের সঞ্চরণ থাকুক, এটাই তিনি চেয়েছিলেন। নিজের জন্য তো চাননি, চেয়েছিলেন তার উত্তর প্রজন্মের জন্য। কারণ তিনি ওই মানব ধর্ম, খ্রিস্টীয় প্রথম শতকে লাতিন ভাষার বিখ্যাত কবি ও নাট্যকার টেরেন্স যেমন বলেছিলেন, হোমো সুম
তুমি নিলামে আদি এলাম কুত। লাতিন ভাষার যদি বাংলা অনুবাদ করি তাহলে এইরকম দাঁড়ায়, মানুষ আমি, মানুষের পৃথিবীতে কোনো কিছুই আমার কাছ থেকে দূরবর্তী নয়। কিন্তু আজকাল আমরা কি দেখতে পাচ্ছি? রবীন্দ্রনাথের ভাষা ধার করে বলতে হয়, সব জিনিসকে টুকরো করে আনাই এখন আমাদের পদ্ধতি। কোনো জিনিসকে আমরা সমগ্রতায় দেখি না। বিদ্যাসাগর জীবনকে, জগৎকে, বিদ্যাচর্চাকে, জ্ঞানকে সমগ্রতায় দেখেছিলেন এবং চেয়েছিলেন, বারবার বলছি এই কথা, যে তার উত্তর প্রজন্ম ওইভাবে দেখুক। তিনি বুঝেছিলেন প্রাচ্য প্রতীচ্যের চিন্তাধারা এবং শিক্ষাদর্শের সুষম সমন্বয়ে বাংলার নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক। যে শিক্ষার প্রবর্তন তিনি করতে চেয়েছিলেন, তার পেছনকার দর্শন তো এটাই ছিল। কেননা তিনি বুঝেছিলেন ঔপনিবেশিক সমাজের নবীন সন্ততিরা যুগপৎ জ্ঞান ও ব্যবহারিক চেতনার অধিকারী না হলে বাইরের দুনিয়ার সঙ্গে লড়াই করার উপযোগিতা তো অর্জন করতে পারবে না। ইদানিং যখন সাম্প্রতিক রাষ্ট্রতন্ত্র নতুন শিক্ষানীতির অজুহাতে আমাদের এই হিন্দুস্তানীভূত ভারতে আমরা দেখতে পেয়েছি, নতুন শিক্ষানীতির অজুহাতে পশ্চাৎমুখী অবৈজ্ঞানিক চিন্তাধারা চাপিয়ে দিয়ে আগামী প্রজন্মগুলিকে আত্মিকভাবে বন্ধা এবং পঙ্গু করে দিতে চাইছে। তখন বিদ্যাসাগরের কাছে কি আমাদের কোনো পাঠ নেওয়ার নেই? তিনিই তো আমাদের সেই, যেটা পুরনো সংস্কৃত এতে পাওয়া যায় গুরুস্তোত্রে, চক্ষুর মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ, কি দিয়ে? জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে। জ্ঞান তো শলাকার মতন, সেটা সেইভাবে আমাদের চোখকে উন্মিলিত করে। কিন্তু আমরা তো চোখ উন্মিলনের বদলে আমরা নিমিলিত করে নিয়েছি, নয়? তিনি রসময় দত্তকে যে চিঠি লিখেছিলেন, এটা তার রচনাবলীতে পাওয়া যায়, আপনারা পড়ে নেবেন। সেইখানে যেখানে তিনি সংস্কৃত এবং ইংলিশ লার্নিং এর একটা কম্বিনেশন, এটা তার শব্দ, তিনি তার একটা সমন্বয় চেয়েছিলেন। এই মন্তব্যের শেষ দিকে তিনি বিজ্ঞানের কথা বলেছেন, সভ্যতার কথা বলেছেন। তার মানে শিক্ষার সঙ্গে জীবিকার যে সম্পর্ক এখন ধ্বংস হয়ে গেছে, আপনাদের সবার জানা মতোই নিশ্চয় আছে, আমার তো আছেই। নিজেও তো সারা জীবন শিক্ষক হিসেবে কাটিয়ে দিলাম। দেখলাম যে ছেলেটি বা মেয়েটি পড়লো গিয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে পাশ করলো, ভালোই ফল করলো, তারপর বেরিয়ে এলো, চাকরি পায় না, এবং তারপরে কোনো একটা ব্যাংকের সঙ্গে জুড়ে গেল, মাঝখানে MBA করলো, কোনো কিছুই তার কাজে লাগলো না। তো এটা কি কোনো জীবন্ত দেশের পক্ষে ভালো কথা হতে পারে? পরে একটু ভাবি তো আমরা, বিদ্যাসাগর মশাই কি চেয়েছিলেন, কি করতে চেয়েছিলেন? শিক্ষার সঙ্গে জীবনের একটা আন্তঃসম্পর্ক তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। অথচ আমরা দেখছি উৎকেন্দ্রিক আর পরিকল্পনাবিহীন শিক্ষা ব্যবস্থায় সমস্ত আন্তঃসম্পর্ক ধ্বংস হয়ে গেছে। একটা সার্বিক অনুন্নয়, নৈরাজ্য চলেছে সর্বত্র। তখন মনে হয় যে অভ্যন্তরীণ উপনিবেশবাদের দীর্ঘমেয়াদী স্বার্থের অনুকূল শিক্ষার নামে অশিক্ষা বিস্তারের চেষ্টা চলেছে। তাই তো সামাজিক অন্ধতা, বৌদ্ধিক জড়তা আর মননে স্বরাজের সম্পূর্ণ অভাব সর্বত্র দেখা যায়। বিদ্যাসাগরের শিক্ষাদর্শ আমরা কি সময়োচিত প্রয়োজন অনুযায়ী পুনর্নির্মাণ করে দিতে পারতাম না? আমরা চেষ্টা কি করেছি কখন? অসামান্য হৃদয়বত্তার অধিকারী তিনি নিশ্চয়, সমাজ সংস্কারক,
অবশ্যই অদম্য ইচ্ছা শক্তির অধিকারী, এইটাই বলার মতো কথা বারবার। অপরাজেয় পৌরুষের দৃপ্ত মানুষটি, আধি ঘেরা যে আজকের দুঃসময়, সেখানে কি দিতে পারেন আমাদের? 21 শতকের প্রযুক্তি সর্বস্ব দুনিয়ায় হিন্দুস্তান নীতির ফেসিবাদী প্রবক্তারা যখন ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে এবং বাঙালির জীবন থেকে রেনেসাঁসের যাবতীয় শ্রেয় চেতনাকে অন্ধকারের পাঁকে ডুবিয়ে দিচ্ছে, বিদ্যাসাগরের জীবন কথার তাৎপর্য আমাদের নিমজ্জমান বাস্তবে কি অন্যভাবে ধরা পড়া উচিত না? আমাদের পুনর্বিবেচনার এই তো যথার্থ সময়। এই সময় আমরা কি দেখতে পাচ্ছি? তার বদলে সর্বব্যাপ্ত কার্নিভাল, দেশ জোড়া যেন যতুগৃহ রচিত হয়ে চলেছে। কোন এক সাম্প্রতিককালের কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, কার্নিভাল কাল এলো তুমুল হুল্লোড় নিয়ে, যারা অন্ধ সত্যি সত্যি সবচেয়ে বেশি চোখে দেখছে তারা। প্রত্যয় হোক বা না হোক, বানর সঙ্গীত গাইছে, শিলা ভাসছে জলে, বাজিকর টুপি থেকে হাতি বের করছে, আর পিঁপড়ে বইছে লোহা, মুহুর্মুহু জয়ধ্বনি দিচ্ছে লজ্জাহীন ভাঁড় ধূর্ত আততায়ীদের নামে। কার্নিভাল আজ, কাল, প্রতিদিন। এই কার্নিভালের সময়ে, এই যতুগৃহে রূপান্তরিত পরিসরে কিভাবে আমরা তবে পুনরাবিষ্কার করব বিদ্যাসাগরকে? প্রতি মুহূর্তে ধর্মীয় ফেসিবাদী শাসকের উদ্ধত সন্ত্রাসে কলঙ্কিত হচ্ছে আমাদের ঐশ্বর্যময় মানবিক ঐতিহ্য। ইতিহাসবোধ ডুবে যাচ্ছে অকুল গরল পাথারে। বিদ্যাসাগর যে নিরীশ্বরবাদী নৈতিকতার পাঠ দিয়েছিলেন, এমনকি বোধোদয়ের পর্যায়ে থেকেই তিনি শুরু করেছিলেন ঈশ্বর নিয়ে মাথা না ঘামানোর কথা, তা এখন সংখ্যাগুরু যারা, তাদের মৌলবাদী তৎপরতায় এবং তাদের সংঘবদ্ধ হিংস্রতায় আড়ালে চলে গেছে পুরোপুরি। কোথায় হারিয়ে গেল আমাদের অর্জিত আধুনিক চেতনা? গড্ডলিকা প্রবাহে ভেসে যেতে যেতে একবারও তো ভাবছে না পথভ্রষ্ট বাঙালি। তাহলে বিদ্যাসাগরের উত্তরসূরি বলে কাদের চিহ্নিত করব আমরা? দাবি বা করবো কিভাবে? বিদ্যাসাগরের গ্রহণ মানে তার, ভালো বাংলায় বলা যাক পরিগ্রহণ, মানে তার ব্যক্তিত্বের পরিগ্রহণ, জীবন ব্যাপ্ত যে দৃষ্টান্ত তার সার্বিক পরিগ্রহণ, তার অখণ্ড ও অবিভাজ্য মানবিকতার স্বরূপ বুঝে নেওয়া। তিনি যে সময়ে জন্মেছিলেন, বর্ণাশ্রম ভিত্তিক হিন্দু সমাজের কাছে উচ্চবর্ণীয় পুরুষ মানুষেরা, নারী নয়, পুরুষ মানুষেরাই ছিল অন্বিষ্ট। তার মানে তথাকথিত জাতপাতের নিরিখে তথাকথিত নিচুতলার মানুষেরা, সমস্ত অহিন্দুরা এবং সমস্ত বর্ণের নারীরা মনুষ্যত্বের দাবিদার তো হতে পারত না। যারা চিরবঞ্চিত, যারা প্রান্তিকায়িত, যারা বিদ্যা লাভে অনধিকারী এবং যারা সামাজিক ক্ষমতা কেন্দ্র থেকে বহু দূরবর্তী, সেই সব বিপন্ন জনেরাও যে মানুষ, এ সম্পর্কে বিদ্যাসাগরই তো তার সমকালীন অন্ধজনদের সচেতন করে তুলেছিলেন, তাই না? উদার মানবিকতার বার্তাবাহী বিদ্যাসাগর যে জীবন সত্যের অনুসারী ছিলেন, তাতে চিন্তা ও কাজের মধ্যে তো অসঙ্গতি ছিল না কোনো। সেই জন্যে 1866 সালের দুর্ভিক্ষে তিনি গ্রামে অন্নসত্র খুলেছিলেন এবং অন্তজ শ্রেণীর মহিলাদের গল্প আছে অনেক, তাদের মাথার চুলের তেল দিয়ে নিজে, ভাবা যায় বিদ্যাসাগরের মতো মানুষ তাদের চুলের জট ছাড়িয়ে নিতেন। হ্যাঁ, ইনি সেই বিদ্যাসাগর যিনি বিধবা বিবাহ প্রবর্তনের জন্য শাস্ত্র বাক্যকে অস্ত্রের মতো ব্যবহার করেছেন। আসলে 19 শতকের শুরু থেকেই কলকাতার নগরায়নের সঙ্গে সম্পৃক্ত ব্রিটিশের তল্পিবাহক যে মুৎসুদ্দি সম্প্রদায় গড়ে উঠেছিল, যে বাবু গোষ্ঠীর ছিল পোয়াবার, তাদের মাধ্যমে সামাজিক বিকার চরম আকার ধারণ করেছিল।
তাদের নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে বিদ্যাসাগরই তো ছিলেন একমাত্র বাতিঘর। এমন মানুষই তো প্রকৃত চেতনাপ্রসূ শিক্ষা মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, যাতে প্রতিটি পরিবারে প্রকৃত শিক্ষিত নতুন প্রজন্ম সৃষ্টি হতে পারে। কারণ মেয়েরাই তো প্রকৃতপক্ষে প্রজন্মের স্রষ্টা, তাই না? তার অকৃত্রিম মনুষ্যত্বের উপাসনাকে কেউ কেউ বলেছেন আক্রমণাত্মক, কেউ কেউ বলছেন পুরুষালী কাজ। কথাটা মেনে নিয়েও লিখবো, মানে কথাটা মেনে নিয়েও হয়তো বলা যেতে পারে তিনি কিন্তু একই সঙ্গে লালন করতেন বাঙালি মায়ের মন। মাইকেল মধুসূদন দত্তের কথা বাঙালি মাত্রই জানেন, অথবা আমি একটা কিছু বলছি। প্রখর আত্মবোধে যারা দীক্ষিত হয়েছিলেন, বাংলার সেই সব উপনিবেশ বিরোধী মননের অধিকারী যে নবীন প্রজন্ম, তাদের উদ্ভবের পেছনে বিদ্যাসাগরের ভূমিকা তো কম ছিল না। তাহলে কি হলো এমন যে তিনি যখন আমাদের মধ্যে নেই, তখন তার জেদ, তার অধ্যবসায়, তার মেধা, তার হৃদয়ের আশ্চর্য সমন্বয় থেকে আমরা কোনো বার্তা নিলাম না? তিনি তো সত্যিকারের অর্থেই ছিলেন রেনেসাঁসের মানুষ। সেই রেনেসাঁসের উদ্দীপনা কোথায় হারিয়ে গেল? আমাদের মধ্যে প্রথম জাগ্রত মানুষ এরকম ভাবে বন্দনা করেছিলেন তাকে তার বন্ধু মাইকেল মধুসূদন। যথার্থ কথা বলেছিলেন। যারা দুরন্ত সময়ের ঘূর্ণিতে নিঃশর্ত আত্মসমর্পণকে একমাত্র ভবিতব্য করে তোলে না, তারাই আধার রাতের একলা পাগল হতে পারে। বিদ্যাসাগর এইরকমই একজন আশ্চর্য মানুষ। এটা বারবার বলেও তৃপ্তি হয় না। এতে কোনো সংশয় নেই যে ধর্মান্ধতার কুহক যখন ফেসিবাদী শাসকের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হয়েছে, এখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক সময়ের অগ্রপথিককে নতুন ভাবে উপলব্ধি করা আবশ্যিক আমাদের জন্য। 19 শতকের প্রথমার্ধে যে বিদ্বৎ সমাজ তখন জন্ম নিচ্ছিল, তাদের মধ্যে যে প্রতিবাদী চিন্তার ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল, তারই সার্বিক প্রতিক্রিয়ায় কুসংস্কার এবং অচলায়তনের দুর্গগুলি একে একে ভাঙতে শুরু করেছিল। স্বভাবতই হিন্দু ধর্মের যে স্থবিরতা, সে সম্পর্কে আপত্তি এবং প্রতিরোধ চারদিক থেকে দেখা যাচ্ছিল। বাধা ছিল অনেক, কিন্তু তা সত্ত্বেও ফরাসি বিপ্লবের যে মুখ থেকে পাওয়া যে মুক্তি চেতনা এবং স্বাধীন চিন্তা, সেটা তারই প্রভাবে আধুনিক ধর্মনিরপেক্ষ ভাবনারও তো সূচনা হয়েছিল। বিদ্যাসাগর সেই সময়েরই অতন্দ্র প্রহরী, তাই তার দৃঢ় ব্যক্তিত্ব আমাদের ইতিহাসের নিরিখে যদি দেখি, তাহলে আসলে তিনি ইতিহাসকে অতিক্রম করে গেছেন বারবার। আজকের সংকটে দীর্ণ এই 21 শতকে তাকে যদি পুনরাবিষ্কার করতে চাই, তাহলে বিদ্যাসাগরের ধর্মনিরপেক্ষতা নিশ্চয়ই তাৎপর্য বুঝে নিতে হবে। আজকাল অতি ব্যবহারে অপব্যবহারে জরাজীর্ণ হয়ে গেছে ওই শব্দটি। তাই বলে কি যুক্তিবাদকে বিসর্জন দেব? তাই বলে কি মানব ধর্মকে বিসর্জন দেব? নব্য নীতিবোধকে বিসর্জন দেব? যদি দিই, তাহলে আধুনিক বিশ্বভিক্ষা কোথায় আছে? কোথায় গিয়ে খুঁজবো? আবারও বলছি, বিশেষভাবে খাঁটি বাঙালি তাকেই বলি যে সর্বগ্রাসী হিন্দু পরিচয়ে বা মুসলমান পরিচয়ে বা খ্রিস্টান পরিচয়ে আচ্ছন্ন নয়। বাংলাভাষী মানুষ বিদ্যাসাগরের সমকালেই তো ধর্মান্ধতার কুহক থেকে বেরিয়ে যাওয়ার প্রথম যে ধাপগুলো পেরিয়ে গিয়েছিল, তার সংস্কারপন্থী চিন্তার অনুসারী হয়েছিল। এর পরের ধাপে মুক্ত চেতনার সোপান বেয়ে আধুনিকতার পরিসর যখন আরো প্রকট হলো, তখনকার তরুণ প্রজন্মের কিন্তু আরো
উত্তরণের দিকে যাত্রার কথা ছিল, কিন্তু তারা কি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য কথিত মননে স্বরাজ অর্জনের কথা একবারও ভেবেছিলেন ঠিক মতো? ইতিহাসের চূড়াবালি যাকে আমরা ইদানিং ধর্মীয় পুনরুত্থানবাদের মধ্যে দেখি, তার মধ্যে কেউ কেউ তো আত্মগোপন করেও ছিলেন। এতে কি তাদের যৌক্তিক অগ্রগতি ব্যাহত হয়নি? এবং সব মিলিয়ে সময়ের ঘূর্ণাবর্তে বাঙালিরাই কি শেষ পর্যন্ত হারিয়ে গেল যে হারিয়ে যাওয়ার কথা ছিল না? ঐহিকতা কেন্দ্রিক যে জীবনচর্যা, তার নিদর্শন তো আমরা বিদ্যাসাগরের কাছে পেয়েছিলাম। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? দ্বিজাতি তত্ত্ব, যা আমাদের অখণ্ড বিভাজ্য বাঙালি সত্তাকে চিরদিনের মতো ধ্বংস করে দিয়েছে। কোনোদিনই হয়তো আমরা তা থেকে আর পরিত্রাণ পাবো না। 1947 সালে দেশভাগ তো হয়নি, হ্যাঁ দেশভাগ হয়নি, স্বাধীনতা তো হয়নি। আজকাল আমার এটা বলতে খুব ইচ্ছে করে, ভাগ হয়েছিল বাংলার বিশেষ কতকগুলি জেলা, সেই জন্য গোটা বাঙালিও দেশভাগের তাৎপর্য বুঝেনি, বাংলা ভাগের তাৎপর্য বুঝেনি। যদি বুঝতো তাহলে আমরা দেখতাম যে বিদ্যাসাগর প্রদর্শিত প্রতিশ্রুতের পথেই তারা হাঁটেনি, বরং অলিক হিন্দু ভারতের কল্পনায় বাংলা ভাষায় যারা লেখাপড়া করেছেন সেই সব কবি লিখিয়েরা দীর্ঘস্থায়ী বিভ্রান্তির সূচনা করলেন, যেটা বলা যায় যে আমাদের দেশভাগকে অনেকটা ত্বরান্বিত করেছিল, এবং এতে তাদের ভূমিকা কম ছিল না। যাক, এটা একটা এমন একটা জায়গা যেটা নিয়ে বিস্তারিত বলবার আছে, আমার আজকে সেটা বলবার বিষয় না, তাই আমি বাদ দিচ্ছি। জাতিসত্তার সঙ্গে ধর্মীয় পরিচিতির সম্পর্ক, জাতিসত্তার সঙ্গে ধর্মীয় পরিচিতির যে সম্পর্ক ছেদ করা দরকার, সেটার বদলে মিথ্যা মানচিত্র ভিত্তিক অলিক জাতীয়তার বোধে আচ্ছন্ন হলাম আমরা। বিদ্যাসাগরের রেনেসাঁসের মানব চৈতন্য কোথায় গেল? যে সর্বব্যাপী কর্মযজ্ঞের তিনি সূচনা করেছিলেন, তার প্রকৃত তাৎপর্য কি আমরা বোঝার চেষ্টা করেছি? আদৌ করিনি। সমবেত আত্মহননের এক চমৎকার চূড়াবালি সর্বত্র তৈরি হয়ে গেল। আজকে আমরা যখন উত্তর প্রজন্মের কাছে বিদ্যাসাগরকে পৌঁছে দিতে চাইছি, তখন সরাসরি বলার প্রয়োজন যে ধর্মীয় পুনরুত্থানবাদের চূড়াবালিতে আত্মসমর্পণ যারা করেন, তারা বিদ্যাসাগরের উত্তরাধিকার পাওয়ার যোগ্য নন। যারা হিন্দুস্তান নীতির ফেসিবাদী প্রবক্তাদের পোষকতা করেন, তারা বাঙালি সত্তা, আজকে তো বাঙালির কাছে উত্তরাধিকার নিয়ে ভাবছি, বাঙালির উত্তরাধিকার নিয়ে, যে তারা বাঙালিতে মর্মচ্ছেদী আঘাত হানছেন। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র এবং অবশ্যই তাদের আগের বিদ্যাসাগর, তাদের সম্মিলিত উত্তরাধিকার কোথায় গেল? যদি থাকতো তাহলে বাঙালি বসতি গুলোতে, শুধু পশ্চিমবঙ্গ না, আমি তার বাইরেও বলছি, চূড়ান্ত স্থূলতা, চিন্তা বিকার, প্রগল্ভ মূর্খতার এত প্লাবন, এটা কি প্রমাণ করছে? প্রমাণ করছে, নিঃসন্দেহে প্রমাণ করছে যে বিদ্যাসাগরের জীবন, কর্ম, চিন্তা, প্রত্যয় থেকে উত্তর প্রজন্ম কিছুই শেখেনি। তার মানে কি আশা করার কিছু নেই? না, তা কেন? বিদ্যাসাগর তো কখনো তার আশাবাদ থেকে বিচ্যুত হননি। হ্যাঁ, আমাদের এইটাই দেখতে হবে। সম্ভবত প্রযুক্তিকে আমরা আটকাতে পারছি না। আমি যে কথা বলছি এটা প্রযুক্তির জন্যই, এখন আপনারাও দেখছেন, শুনছেন, একটু পরে শ্রদ্ধেয় পবিত্র সরকারের কথাও শুনবেন। অত্যুন্নত প্রযুক্তি আছে বলেই তো এটা সম্ভব হচ্ছে। যাই হোক,
যদি এই প্রযুক্তির সঙ্গে চূড়ান্ত অবৈজ্ঞানিক যুক্তিবর্জিত ধর্মীয় মৌলবাদের গাঁট ছড়া যদি পুক্ত হয়, এটা যে অভ্যন্তরীণ উপনিবেশবাদের স্বার্থে হচ্ছে, এটা যদি আমরা না বুঝি, বিদ্যাসাগর থেকে আমরা কি নেব? কোথায় থাকবেন রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র? কোথাও থাকবেন না। শেষ জীবনে বিদ্যাসাগরের প্রতারক এবং অসঙ্গত আচরণ সম্পন্ন দেশবাসীর প্রতি চরম বিতৃষ্ণায় তিনি কি বলেছিলেন তা তার জীবন চরিতের লেখক চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় আমাদের জানিয়ে গেছেন। আমি ওই জায়গাটা একটু উদ্ধৃত করছি। এদেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া, সাত পুরু মাটি তুলিয়া ফেলিয়া নূতন মানুষের চাষ করিতে পারিলে তবে দেশের ভালো হয়। এই নূতন মানুষের চাষ করতে গেলে শুরু করতে হবে চির উন্নতশীল বিদ্যাসাগরের কাছ থেকে। তবে না আমরা বুঝবো মনুষ্যত্ব কি, মানব ধর্ম কি, এবং সেই সঙ্গে এটাও বুঝবো যে মনুষ্যত্বের যে প্রাচুর্য সেটাই সবচেয়ে বেশি গৌরবের বিষয়। এই মনুষ্যত্বের প্রাচুর্য আমরা কিভাবে অর্জন করতে হয়, আমরা বিদ্যাসাগরের কাছ থেকেই তো শিখেছি। যদি শিখে থাকি তাহলে বুঝে নেব যে নিরন্তর চিন্তায়, ভাবনায়, উপমণ্ডুকতা থেকে নিজেকে সরিয়ে নিয়ে সক্রিয়তার মধ্য দিয়ে পারিপার্শ্বিকের সঙ্গে সেতু রচনার যদি সামর্থ্য আমরা অর্জন করি, তবেই আমাদের শিক্ষা সার্থক, তবেই আমাদের বিদ্যাসাগরের উত্তরসূরি হওয়া সার্থক। কেননা এর মধ্য দিয়ে আমরা সংযুগের শক্তি এবং লাবণ্য, যেটা আজকে আমরা হারিয়ে ফেলেছি, তাকে আমরা নতুন করে প্রতিষ্ঠা করতে পারব। হ্যাঁ, 2021-এর 26শে সেপ্টেম্বর থেকেই তা শুরু হতে পারে, নইলে ইতিহাস তো একটা পিঞ্জর হয়ে যাবে। আজকে অতিমারির মতো সাম্প্রদায়িক অপচেতনা যদি আমাদের লুণ্ঠনজীবী যে শাসন ব্যবস্থা তাকে তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে প্রতিবাদ ছাড়াই, তবে আর বিদ্যাসাগর নিয়ে কথা বলার মানেটা কি? তিনি আমাদের রেনেসাঁসের চিন্তাগুরু নিশ্চয়, সেই সঙ্গে তিনি আমাদের জাতিসত্তারও চিন্তাগুরু, আমাদের প্রকৃত অর্থেই আমাদের জাতীয় শিক্ষক। এবং সেই জাতীয় শিক্ষককে আমরা তখনই সত্যিকারের অর্থে প্রণাম নিবেদন করতে পারি যখন এনলাইটেনমেন্ট বা দীপায়নের তাৎপর্য কত সর্বাত্মক তা যখন যদি বুঝে নিই, তাহলে 21 শতকের 20 বছর পেরিয়ে 21 বছরও যাওয়ার সময় হয়ে এলো, আর মাত্র 4 মাস বাকি। তো আমরা এটা বুঝে নেব যে আসলে কারুর অনুসারী হওয়া মানে শুধুমাত্র তার পূজার ছলে তাকে ভুলে থাকা নয়। বাতিঘর থেকে যে আলো তো বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু আলোকে আলো বলে তো শনাক্ত করতে হবে, এবং আলো বলে যখন শনাক্ত করব তখনই যতুগৃহ থেকে, নির্মীয়মান সব যতুগৃহ থেকে আমরা সরে দাঁড়াবো। আমরা সরে দাঁড়াবো চূড়াবালির বিস্তার থেকে, এবং আমাদের সত্যিকারের অর্থে নির্ঝরের স্বপ্নভঙ্গ ঘটবে। আমাদের জীবনে সত্যিকারের অর্থে রবির কর এসে প্রবেশ করবে। আমরা এই প্রশ্নেরই যেন মীমাংসা করি যে আজকে যখন দেশের প্রতিটি বর্গের মানুষ বিপন্ন, অতি ধন কুবেরদের কাছে নতজানু যখন মিথ্যাচারী সরকার, বাংলা ভাষায় যারা কথা বলেন বিশেষভাবে সেই বুদ্ধিজীবীরা অপাঙ্গেও যখন তাদের দিকে দৃষ্টিপাত করেন না,
নিজের তৈরি পিঞ্জরে বা কুপমণ্ডুকতার কূপে আবদ্ধ থাকেন, তখন তারা তাদের বিদ্যাসাগর চর্চার অধিকারও হারিয়ে ফেলেন। তো ওই যে বললাম, আশা করতেই হবে তিনি আমাদের বিবেক জাগানিয়া, তিনি আমাদের চিরকালের ঘুম ভাঙানিয়া, সোনার কাঠি। যতই না কেন আত্মবিস্মৃতি আসুক, নিশ্চিতভাবেই বিদ্যাসাগরের শ্রেয় বোধ থেকে আমরা আমাদের যে বিপন্ন সমকাল এবং যে আসন্ন কাল হয়তো আরো বিপন্নতর হতে চলেছে, সে সময়ে আমরা বিদ্যাসাগরকেই জেনে নেব যে তিনি আমাদের চিরকালীন দীপরক্ষী, এবং তাকে প্রণাম জানানো ফুরবে না আমাদের। আপাতত এতটুকুই বললাম, হয়তো একটু বেশি বলে ফেললাম নাকি। এখন আমরা অপেক্ষা করছি আমাদের সবার শ্রদ্ধেয় ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ শিক্ষা গ্রুপের সবাই যারা শুনলেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ অধ্যাপক ভট্টাচার্যকে। তার বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের প্রাণিত করে। আর যেরকমটা কথা ছিল, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, আমার স্যার। আমি সরাসরি স্যারের কাছে ছাত্র হওয়ার যে সৌভাগ্য সেটি অর্জন করেছি। আমার প্রণাম নেবেন স্যার। আর আজ স্যারের বক্তব্যের বিষয় হলো বিদ্যাসাগর পক্ষে বিপক্ষে, এই বিষয়টি। স্যারকে অনুরোধ করব তার বিষয়টি সম্পর্কে আমাদের জানাতে। অধ্যাপক পবিত্র সরকার। তপোধীরকে গভীর প্রীতি, তোমাদের সবাইকে আমার স্নেহ জানাই, এবং যারা আজকে দর্শক এবং শ্রোতা তাদেরও আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বিদ্যাসাগর সম্বন্ধে তপোধীর চমৎকার করে আমাদের বললেন, এবং যে কথাগুলো বারবার পুনরাবৃত্তি হওয়ার যোগ্য, হয়তো আমার কথার মধ্যে তার পুনরাবৃত্তি কিছু থাকবে। বিদ্যাসাগর কে আমরা 200 বছর পরে আমাদের প্রণাম নিবেদন করছি, পুজো করছি, কিন্তু যে কোনো উৎসব উদযাপনের ক্ষেত্রে যেমন হয়, তার মূলে যে শিক্ষাটা নেওয়া দরকার সেই শিক্ষাটা আমরা নিই না। বিদ্যাসাগরের কাছ থেকেও আমরা বাঙালিরা সেই শিক্ষাগুলো নিইনি, যেটা তপোধীর আক্ষেপ করলো সঙ্গতভাবে, যে শিক্ষা নিলে আমরা এখানে এসে পৌঁছতাম না। এই অবক্ষয়ের মধ্যে, এই অবমাননার মধ্যে সারা ভারত এবং পৃথিবীর পরিপ্রেক্ষিতে বাঙালির যে একটা সঙ্গত অহংকার ছিল, অহংকার অমূলক অহংকার নয়, এক ধরনের আত্মবিশ্বাস ছিল, যে আত্মবিশ্বাস বিদ্যাসাগরের মতো মানুষেরা তৈরি করে দিয়েছিলেন আমাদের জন্য। আমাদের নিজেদের কোনো সাধনা ছিল না। 19বিংশ শতাব্দীতে কিছু মহাপুরুষ এসে সঙ্গে সঙ্গে তাদের শিক্ষা দিয়ে, তাদের সাধনা দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে, তাদের প্রতিবাদ দিয়ে, তাদের প্রতিরোধ দিয়ে, তাদের ক্রোধ দিয়ে, তাদের সংগ্রাম দিয়ে আমাদের বাঙালিদের মধ্যে একটা নবচেতনা এবং আত্মবিশ্বাস গড়ে দিয়েছিলেন। আমরা তার যোগ্য উত্তরাধিকারী হতে পেরেছি কিনা, এটা নিয়ে তপোধীর প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নটা সব সময় আমাদের নিজেদেরও করা উচিত। সত্যি সত্যি কি আমরা তাদের উত্তরাধিকার বহন করবার যোগ্য হয়েছি? এইটা বিদ্যাসাগর এখন এবং তখন, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। বিদ্যাসাগর তার সময়েও প্রচুর বিরোধিতার মুখোমুখি হয়েছেন, আমরা জানি।
প্রথাগতদের বিরোধিতা, প্রাচীনদের বিরোধিতা, সেই সঙ্গে সঙ্গে নবীনদের এক ধরনের প্রতারণা, আবার নবীনদের বিরোধিতাও বটে। কিন্তু আজকের দিনে সেই ইতিহাসটা পার হয়ে এসে আমরা বিদ্যাসাগরের কাছে কি প্রার্থনা করব, কি শিক্ষা প্রার্থনা করব? বিদ্যাসাগর তো নানাভাবে শিক্ষা দেন, মানুষ নানাভাবে শেখে, শেখে বইপত্র থেকে, শেখে শেখে প্রকৃতি থেকে, শেখে শেখে কারো জীবন থেকে, শেখে এবং বিদ্যাসাগরের জীবন থেকেও যে শেখবার আছে সেটা এখনকার বাঙালির ছেলেমেয়েরা এটা কতটা উপলব্ধি করে তা আমি জানি না। জীবনটা থেকে কি শেখার আছে? আমি বিদ্যাসাগর যদি একটি ছত্রও না লিখতেন, তার যদি কোনো গ্রন্থ না থাকতো, তিনি যদি শুধু কাজ করতেন, যে কাজগুলো তিনি করে গেছেন, যা ইতিহাসে পুঙ্খানুপুঙ্খ রূপে নথিবদ্ধ আছে, যে কাজগুলোই যদি করতেন তিনি, শুধু তার কীর্তি, তার সাফল্য, তার ব্যর্থতা, তার সমস্ত কিছু, তার জীবনটাকেই যদি শুধু আমরা দেখি, তার সৃষ্টিকে নয়, জীবনকে, যে সৃষ্টি ভাষায় তার কথা আমি ছেড়ে দিলাম, তিনি যদি একটি লাইনও না লিখতেন তাহলে কি দাঁড়াতেন বিদ্যাসাগর? হ্যাঁ, একটি ছেলে, হ্যাঁ তখনকার দিনের উচ্চ বর্ণের, কিন্তু উচ্চ বর্ণ বলে আমরা যারা তথাকথিত নিচু বর্ণের, আমরা তাকে খুব অশ্রদ্ধা করতে পারি না, এই জন্য তিনি নিজে এই অশ্রদ্ধার জায়গাটাকে অতিক্রম করে গিয়েছিলেন। দরিদ্র, বাবার মাইনে মাসে 10 টাকার বেশি কখনো হয়নি, বেশিরভাগ সময় 2-3 টাকা মাইনেতে কলকাতায় চাকরি করতেন, দোকানে খাতা লেখার চাকরি বেশিরভাগ ক্ষেত্রে, এবং মাঝে মাঝে না খেয়ে থাকতেন, লোকের দয়াতে কখনো কখনো খাবার জুটত। এই সমস্ত গল্প আমরা জানি, বিদ্যাসাগরের স্বরচিত জীবন চরিত্র থেকে আমরা পেয়েছি। অত্যন্ত দরিদ্র ঘরের একটি ছেলে, এই ছেলেটিকে পড়ানোর জন্য কলকাতায় নিয়ে আসা হলো। তার লক্ষ্য ছিল যে তাকে কালীকান্ত পণ্ডিত, গ্রামের পাঠশালার পণ্ডিত বলে দিয়েছিলেন যে তাকে ইংরেজি শেখানো হোক কলকাতায় নিয়ে গিয়ে। কলকাতায় রাজধানী, কলকাতায় নিয়ে গেলে পৃথিবীর নাগরিক হতে পারে কেউ যদি ইংরেজি ভাষাটা শেখে, এবং পৃথিবীর নাগরিক হলে তখন তার সামনে ওই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যেও নানা রকম সুযোগ খুলে যায়। কলকাতায় নিয়ে আসা হলো, কিন্তু পরিকল্পনা মতো ইংরেজি শেখানোর মানে দিকে গেলেন না তার অভিভাবকেরা, তারা সংস্কৃত কলেজে ভর্তি করে দিলেন। আর 9 বছর বয়স, 1829 নাগাদ চলে এলেন। 1829-এর সময়টা মনে রাখতে হবে, তখন হিন্দু কলেজে একজন নতুন শিক্ষক এসছেন, তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই ডিরোজিও ছাত্রদের মধ্যে এটা উথাল পাথাল তৈরি করে দিয়েছেন যে যুক্তিবাদ, প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, পিতা মাতাকে প্রশ্ন করো, অভিভাবকদের প্রশ্ন করো, এমনকি আমাকেও ছাড়বে না, আমার সঙ্গে তর্ক করবে। এই যে সবসময় মেনে চলার গতিরোধ করে ডিরোজিও যে প্রশ্ন করার সংস্কৃতি একটা আমাদের ছাত্রদের মধ্যে যে সঞ্চার করলেন, এই সংস্কৃতিটা নিশ্চয়ই বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন। যত কম বয়সী হোক, 9 বছর বয়সে সংস্কৃত কলেজে ভর্তি হলেন, এই 21 বছর বয়সে বেরিয়ে আসবেন। আমরা লক্ষ্য করি তার জীবনটাকে, যদি লক্ষ্য করি, প্রচন্ড জেদ নিয়ে এলো একটি বালক। তার মেধা ছিল, প্রবল মেধা। বিভিন্ন গল্পের মধ্যে আমরা জানি যে ইংরেজি সংখ্যা শিখলেন তিনি কিভাবে, চিনে গেলেন, এগুলো জানি। কিন্তু এই মেধাটাকে লালন করবার জন্য, মেধাটাকে পুষ্ট করবার জন্য
বিদ্যাসাগর কি না করেছেন। সমস্ত রকম পরিশ্রম করেছেন, বাবাকে রান্না করে, সকলকে রান্না করে খাইয়েছেন, ভাইদের, পিসিত ভাই ছিল, সবাইকে রান্না করে খাইয়েছেন, ঘুম যাতে না আসে চোখে সর্ষের তেল দিয়েছেন, কাঠ কেটেছেন, বাসন মেজেছেন, মশলা বেটেছেন, তারপরে সংস্কৃত কলেজে গেছেন এবং বছর বছর পুরস্কার পেয়ে পাশ করেছেন। তারপরে ল কমিটির পরীক্ষায় নাকি সে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, সেটা নিয়ে খানিকটা ধন্ধ আছে। কিন্তু উজ্জ্বল ছাত্র হিসেবে বেরিয়ে এসে আমরা দেখবো যখন তার 23 বছর বয়স, তখন তিনি কলকাতার যিনি সবচেয়ে কি বলবো অভিজন এলিট, বৃত্তে হোক সংস্কৃতিতে হোক, সবচেয়ে বড় এলিট দেবেন্দ্রনাথ ঠাকুরের পাশে পৌঁছেছেন। ভাবা যায়, একটা গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছেলে, যে গ্রামের নাম কেউ জানতো না, বিদ্যাসাগর সেই নামকে পৃথিবীর মানচিত্রে তুলে দেবার আগে যে নাম কেউ জানতো না, দরিদ্র ঘরের ছেলে, আর যে বিদ্যাটা শিখেছেন সেটা হচ্ছে অতীতমুখী বিদ্যা। সংস্কৃত বিদ্যার সময় চলে গেছে। অর্থাৎ তার জন্মের 3 বছর আগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, তার আগে থেকে স্কুলে কোম্পানি টাকা দিচ্ছে 1813 থেকে। ইংরেজি, আর বিদ্যাসাগরের বয়স যখন 15 বছর, তখন উপনিবেশে ইংরেজি শিক্ষা চালু হয়ে যাবে, এমনকি প্রাথমিক স্তর থেকেও ইংরেজি শিক্ষা, ইংরেজি মাধ্যম স্কুল চালু হয়ে যাবে। এটা আমরা দেখব, রিপোর্টে আমরা দেখব যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হচ্ছে। তার ফলে আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে জনসাধারণের শিক্ষা শামুকের গতিতে এগিয়েছে। 1872 সালে 100 জনের মধ্যে 3 জন স্বাক্ষর ছিল, এবং পুরো 19বিংশ শতাব্দীতে আমরা রেনেসাঁস নিয়ে যত অহংকার করি, যত বুক চাপড়াই, যত ঢক্কা নিনাদে স্বর্গ মর্ত পাতাল উত্তরোল করে তুলি, আমরা দেখব যে 1901 সালে 100 জনের মধ্যে 6 জন মাত্র লেখাপড়া লিখতে পড়তে পারে, হয়তো নাম সই করতে পারে, তার বেশি না। তাহলে এত পত্র পত্রিকা, কতজন পাঠক? হ্যাঁ, হয়তো 30 কোটি ভারতবাসীর মধ্যে হয়তো 1 কোটি পাঠক হবে কিনা, 2 কোটি পাঠক হবে, বাঙালি তখন 1 কোটি পাঠক হবে কিনা সন্দেহ। 400-500 করে গ্রাহক এক একটা পত্রিকার, কিন্তু জনসাধারণ কিন্তু বিপুল অন্ধকারে নিমজ্জিত। তারই মধ্যে বৈপরীত্য রক্ষা করেই বাঙালির একটা রেনেসাঁস ঘটে চলেছে। এই যে বিদ্যাসাগরের এই পরিক্রমাটা আমাদের প্রথমে লক্ষ্য করা দরকার, যে গ্রামের দরিদ্র ব্রাহ্মণ বালক থেকে কলকাতার একেবারে সংস্কৃতি এবং বিত্তবান সমাজের একেবারে চূড়ায় যিনি বসে আছেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের সহকারী হলেন 1843 সালে, যখন তত্ত্ববোধিনী পত্রিকা তিনি প্রকাশ করলেন। আমাদের দেশের এখনো তো প্রচুর ছেলে মেয়ে গরিব পরিবারে আছে, পিছিয়ে পড়া পরিবারে আছে। আমাদের দেশে তো আমরা পিছিয়ে রাখার অনেক রকম বন্দোবস্ত করেছি। জাতপাতের একটা ব্যাপার হচ্ছে পিছিয়ে রাখা, দলিতরা ওই রকম একটা পিছিয়ে রাখার ব্যাপার। আমাদের হিন্দু ধর্মে এইরকম অনেক রকম মানুষকে অপমান করবার, মানুষকে বঞ্চিত করবার ব্যবস্থা ছিল। শুধু উপনিবেশবাদের দোহাই দিলে, তাকে গালাগাল দিলে হবে না। আমাদের নিজেদের মধ্যে লজ্জাকর একটা বঞ্চনার জায়গা ছিল। সেই দরিদ্র এখনো আছে। এখনো আমাদের দেশে 77.7% স্বাক্ষর, বাকি 22.3% কোথায় গেল? এখনো নিরক্ষর। আর এই অতিমারির সময়ে নিরক্ষরতার ব্যাপারটা আরো বিস্তারিত হচ্ছে, আরো স্কুল ছুট বাড়ছে, আরো প্রতারণা বাড়ছে, এবং রাষ্ট্রের সহায়তায় এই প্রতারণা এবং এই বঞ্চনার পরিমাণ বেড়ে চলছে, বেকারি বাড়ছে, আত্মহত্যার খবর আমরা প্রায়ই পাচ্ছি।
এই সময় বিদ্যাসাগরের ওই পরিক্রমা, ওই জেদ, এই কোথাও একটা পৌঁছবার ইচ্ছে, এবং রাজধানীতে পৌঁছে সংস্কৃত তো তিনি শিখছেন, তাতে তিনি সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে মার্শাল সাহেবের সঙ্গে তার যখন আলাপ হলো, মার্শাল কাশীর সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, মার্শাল তাকে ইংরেজি এবং হিন্দি শিখতে বললেন যখন তিনি ওই 1847-48 নাগাদ যান, এবং তিনি নিজে নিজে ইংরেজি এবং হিন্দি শিখলেন। অর্থাৎ আমাকে, আমার লড়াই এটা, আমার লড়াইটাকে আমি আমার হিসেবে নিচ্ছি, এবার অভিভাবকদের জন্য নয়, এবার কারোর জন্য না, আমার লড়াইটা আমি একটা কোথাও পৌঁছব। 19বিংশ শতাব্দীর দিকে যদি তাকাই, এরকম দরিদ্র অবস্থান থেকে নেতৃত্বের জায়গায় পৌঁছেছেন এমন লোক বেশি নেই। মোটামুটি ভাবে রামমোহন রায় জমিদারের ছেলে, বড় লোকের ছেলে, আর যারা ছিলেন হিন্দু সমাজের প্রধান রাজা রাধাকান্ত দেব, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, মোটামুটি উচ্চ মধ্যবিত্ত। দু একজন আলাদা আলাদা ছিলেন। মহেন্দ্রলাল সরকার দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, ডাক্তার যিনি ছিলেন। রামকৃষ্ণ হয়তো দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু রামকৃষ্ণের একটা অন্য ধরনের আধিপত্যের অস্ত্র ছিল, সেটা হচ্ছে ধর্ম। ধর্মটা তো কি আমরা সবাই ভয় করি? তো তাহলে যিনি ধর্মের কথা বলেন, যিনি ঈশ্বর নামে এক অলীক সত্তার পক্ষ নিয়ে প্রতিনিধি হিসেবে কথা বলেন, তাকে আমরা ভয় পেয়ে যাই। রামকৃষ্ণ প্রতিষ্ঠা পেতে দেরি হয়নি, কারণ আমাদের সমাজে গুরুদের প্রতিষ্ঠা পেতে দেরি হয় না। বিদ্যাসাগর এই ব্যতিক্রমীদের দিকে আছেন। বিদ্যাসাগর এই ব্যতিক্রমী মানুষ, তিনি একেবারে তলার থেকে উঠে এসছেন। আমি আশা করি আজকের দিনের ছেলে মেয়েদের যারা পিছিয়ে আছে, যারা পেছন থেকে লড়াই করছে, যার অতিমারি যাদের আরো বেশি হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে, আমি আশা করব তারা বিদ্যাসাগরের এই পরিক্রমাটুকু দেখবে। আমি অন্য গল্পের কথা ছেড়ে দিই, তার লড়াই, তার সংগ্রাম, নারীদের শিক্ষা বিস্তার আমি ছেড়ে দিই, কিন্তু তার এই যে প্রাথমিক পরিক্রমা, সবকিছু করার আগে তিনি যে সিঁড়ি ভেঙে ভেঙে বা পাহাড় ভাঙতে ভাঙতে, উঁচু রাস্তা ভাঙতে ভাঙতে উতরাই এই যে পেরোলেন, এই যে অংশটুকু আমাদের ছেলেমেয়েরা যেন দেখে যে কোথা থেকে শুরু করলে কোথায় পৌঁছানো সম্ভব, কোনো বাধাই নয়। দ্বিতীয় যে কথাটা বিদ্যাসাগর সম্বন্ধে আমার মনে হয়, 19বিংশ শতাব্দীর অন্যান্য নেতাদের সঙ্গে আপনার তুলনা করুন, কারো জীবন নিয়ে এত গল্প তৈরি হয়নি। এত গল্প, সত্যি গল্প, মিথ্যে গল্প। মিথ্যে গল্প কি না, দামোদর সাঁতরে পেরিয়েছিলেন, পরে তার জীবনীকাররা বলেছেন না এমন কোনো ঘটনা ঘটেনি। মিথ্যে গল্প কি না, নীলদর্পণ নাটকে অর্ধেন্দুশেখর মুস্তাফিকে চটি-জুতো ছুঁড়ে মেরেছিলেন। না, জীবনীকাররা এবং ইন্দ্রমিত্রের বইটা আপনারা বিশেষভাবে পড়বেন, দেখছেন না এটা ঘটেনি। কিন্তু গল্প তৈরি হচ্ছে কেন? এই মিথ্যে গল্পগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ বিদ্যাসাগর এই গল্পগুলো যারা তৈরি করে, তাদের কাছে এমন একজন মানুষ যে তারা ভাবছে বিদ্যাসাগরের পক্ষেই এটা সম্ভব, আর কারো সম্বন্ধে তো এই গল্প নেই যে বিদ্যাসাগরের পক্ষে একটা সম্ভব। অর্থাৎ বিদ্যাসাগর সেই মুহূর্তে, তার সময়ে বাঙালি সমাজের লোকগল্পগুলো সাধারণ লোকই বেশিরভাগ তৈরি করে, তাদের মধ্যেই ছড়ায়। বিদ্যাসাগর তার সময়ে আরেকটা ব্যতিক্রমী মানুষ কিভাবে হয়ে উঠেছিলেন, যে একেবারে তলার মানুষ থেকে একেবারে ওপরের মানুষ পর্যন্ত সকলের সঙ্গে তার সহজ সংযোগ ছিল, যেটা আমাদের অনেকের নেই। আমরা অনেকে বেশি পণ্ডিত হয়ে যাই, সাধারণ মানুষের সঙ্গে কথা বলি না। আমরা সাধারণ রাস্তার লোকেদের দিকে একটু
নাক কুঁচকে তাকাই। আমি তো বাজার করি, বাজারে আমি দেখি কিভাবে বাজারে আমাদের মতো মধ্যবিত্তরা এই বাজারে যারা তরি তরকারি বিক্রি করেন বা মাছ, তাদের সঙ্গে কিভাবে কি অবজ্ঞা ভরে কথা বলেন। বিদ্যাসাগরের মধ্যে ওইটাও ছিল না। ঊনবিংশ শতাব্দীর অন্য সকলের থেকে আলাদাভাবে তিনি কোথায় বেরিয়ে আসেন না, একদম তলার মানুষটির সঙ্গে যেমন তার সঙ্গে কথা বলতেন সহজ মানবিক ভাষায়, তাকে সাহায্য করতেন, তার সেবা করতেন, মুসলমান ভিখিরি থেকে আরম্ভ করে পাশের বাড়ির উকিল বাবুর কলেরা রোগীকে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করছেন, বর্ধমান স্টেশনে একটি বালককে, একটি যুবককে সাহায্য করছেন, নানা জায়গায়। এই 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 যে তলার মানুষ থেকে একটা গল্প বলি, যে এক জায়গায় কোথাও যাবেন বিদ্যাসাগর, একটি যাদের আমরা মুচি বলি, জুতো সেলাই করেন, তার দোকানের বারান্দায় বসে তিনি খবরের কাগজ পড়ছেন বা কিছু একটা পড়ছেন। তখন একজন জমিদার, বড়লোক মানুষ, তিনি তার ফিটন গাড়ি হাঁকিয়ে যেতে যেতে দেখলেন বিদ্যাসাগর ওখানে ওইভাবে বসে আছে। তার এটা ভালো লাগলো না, কিন্তু সাধারণ জুতো সেলাই করা মানুষের দোকানের দাওয়ায় বারান্দায় বসে একজন বিদ্যাসাগর, উঁচু ব্রাহ্মণ, এত বড় পণ্ডিত মানুষ, তিনি বসে বসে খবরের কাগজ পড়ছেন আর তার সঙ্গে দু একটা কথা বলছেন। সেই জমিদার গাড়ি ছেড়ে এলেন, এসে বললেন, নিজের পরিচয় দিয়ে বললেন যে আপনি এখানে বসে আছেন, এরকম ভাবে বসে থাকা আপনার খুব ভালো দেখায় না এখানে। বিদ্যাসাগর বললেন, ও, এটা বুঝে আপনার পছন্দ নয়, তা আপনি আমার সঙ্গে না মিশতেই পারেন। এইরকম কথা বলবার লোক ঊনবিংশ শতাব্দীতে খুব বেশি ছিল না। এই যে সাহসটা, মানুষের সঙ্গে থাকা, সব মানুষের সঙ্গে, এবং উঁচুর কাছে মাথা নিচু করা নয়, এটা ইংরেজদের সঙ্গে ব্যবহারেও আমরা দেখেছি। ওই যে কার সাহেব, সিটন কার সাহেব প্রেসিডেন্সি কলেজে 1855-তে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ হলো। প্রেসিডেন্সি তখন বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে সবই ছাড়বো করছেন, পরের বছর বিধবা বিবাহ আইন পাস হবে। সিটনকার ঘরে গিয়ে সিটনকার জুতো শুদ্ধ পা টেবিলের ওপর রেখে কথা বলেছেন, আপনাদের সকলেরই সে গল্প মনে আছে। এরা বিদ্যাসাগরের কাছে যখন দেখা করতে এলেন, তিনি চটি জুতো শুদ্ধ পা টেবিলের ওপর রেখে চটি জুতো নাচাতে নাচাতে কথা বললেন। এবং এই কথা হচ্ছে বলেছিলেন ভাইকে, যে ভারতে এমন রাজা নেই যার নাকের ডগায় আমি এই চটি জুতো দিয়ে ঠক করে না মারতে পারি। এই অহংকারটা ছিল তার, এবং যে জন্য এশিয়াটিক সোসাইটিতে গেছেন, চটি জুতো ছাড়া পরে ঢুকতে দেবে না, জীবনে আর এশিয়াটিক সোসাইটিতে যাবেন না, গেলেন না। কাগজে বললো মানে বিদ্যাসাগর ছাপা হলো, গেলেন না। সুমিত্রা নন্দন পন্থকে নিয়ে গিয়েছিলেন হিন্দি সাহিত্যিক, তাকে ঢুকতেই দেওয়া হলো না, চটি জুতো বলে গেলেন না। যে এই যে সাহস, যে ইংরেজ হোক, ভারতীয় রাজা হোক, ভারতীয় মহামান্য ব্যক্তি হোক, সংস্কৃতির অভিজন এলিট হোক, কারো কাছে মাথা নোয়াবো না, এই 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 যে সাহসটাকে আমরা দেখাতে, তপোধৃত্য বারবার করে এই কথাটা আমাদের মনে করিয়ে দিল, যে ওই যে শঙ্খ ঘোষের কবিতা, যে সবাই মানুষ কিন্তু তফাৎ শুধু শির দাঁড়ায়। আমাদের সেই মেরুদণ্ডটা, বিদ্যাসাগরের মেরুদণ্ডটা কি আমরা কি হারিয়ে ফেলেছি? আমরা কি ভেঙে চুরে সেটাকে গুঁড়ো করে ফেলেছি? যে বাঙালির এই মেরুদণ্ডটা ছিল, সেই মেরুদণ্ডটা কি আমরা এখনো বহন করছি উত্তরাধিকার হিসেবে? এই প্রশ্নটা আমাদের করা উচিত। যে একটা মানুষ সকলের কাছে খোলা ছিল, আমরা কি সকলের কাছে খোলা একজন মানুষ হতে পেরেছি? যে মানুষটা কোনো হুমকির কাছে মাথা নোয়াতো না, আমরা কি সেই মানুষটা হতে পেরেছি? প্রতিবাদে সবসময় মুখর,
সংগ্রামে অপরাজিত। এই যে জয় হলো, সব জয় হয়নি। বিধবা বিবাহের প্রচলনেতে জয় হলো, শাস্ত্রকে শস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন তপোধীর, সুন্দরভাবে জয় হলো। আমরা জানি যে বিধবা বিবাহের ওই বিদ্যাসাগরের কাজগুলো পুনরাবৃত্তি করার দরকার নেই। তিনি যে কাজ করেছেন সেই কাজ তো করার প্রশ্নই ওঠে না। তিনি ইতিহাসের একটা বিশেষ মুহূর্তে কতগুলো ইতিহাস তার উপর যে দায়গুলো চাপিয়েছিল সেগুলো একেবারে মাথা উঁচু করে সেই কাজগুলো করবার চেষ্টা করেছে। শিক্ষা বিস্তার, শিক্ষার দরকার ছিল, মেয়েদের শিক্ষার দরকার ছিল, 30টা স্কুল করেছেন, মেয়েদের শিক্ষার জন্য নিজের পকেট থেকে পয়সা দিয়েছে, তারপরে বিধবা বিবাহ দিয়েছেন। এই লড়াই, অবিশ্রান্ত লড়াইয়ের জীবনে কখনো তিনি হার মানবার চেষ্টা করেননি। হ্যাঁ, হয়তো বহু বিবাহ প্রথা রোধ করতে পারেননি, পরে হয়তো ওই সারদা 1927 নাগাদ সারদা আইন করে খানিকটা সেটা বন্ধ হয়েছে, বা মেয়েদের ওই সহবাস সম্মতি, এই সমস্ত ব্যাপার নিয়ে, সেগুলো ওই ইতিহাসের ব্যাপারে আমি যাব না। কিন্তু এই যে স্পিরিটটা, এই নির্যাসটা, তার চরিত্রের এই নির্যাসটা তপোধীর এই কথা বলেছে যে তার লড়াই, তার মাথা উঁচু করে থাকা, তার শির দ্বারাটাকে খাড়া রাখা, এই ব্যাপারটা কি আমরা বিদ্যাসাগরকে মানে এখন অনুকরণ করতে পারি? তারপর তপোধীর যে কথাটা বলেছে, সবাই ভালো থাকবে, সবাই। তপোধীর যে কথাটা বলেছেন যে তার যুক্তিবাদ এবং বিজ্ঞান চেতনা, তপোধীর, সবাই ভালো থাকবে, ফ্যামিলি। তপোধীর যে কথাটা বলেছেন, আচ্ছা ভেবে দেখুন, এমন একটা ব্যাপার যে ব্রাহ্মণ পরিবারের ছেলে, সংস্কৃত শিক্ষা করেছেন, তার সিলেবাসে কোথাও বিজ্ঞান ছিল না, কিন্তু ব্রাহ্মণ পরিবারের ছেলে, সংস্কৃত কলেজে পড়েছেন, বাবার ইচ্ছে ছিল গ্রামে গিয়ে টোল খুলে বসেন এবং পৌরোহিত্যের জীবন নেন। বিদ্যাসাগর সে ধার দিয়েই গেলেন না। তিনি নিজে কোনো মন্দিরে যাননি, নিজের ঘরে কোনো বিগ্রহ ছিল না, সন্ধ্যা আহ্নিক, ত্রিসন্ধ্যা জপ সব ভুলে গিয়েছিলেন, গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গিয়েছিলেন বলে ঠাট্টা করেছেন। কি না বিজ্ঞান, মনুষ্যত্বের জয়, কারা বড় অভিযাত্রী, ছেলে মেয়েদের সেই সব জীবনী লিখলেন, জীবন চরিত বইয়েতে, এমনকি বোধোদয় বইয়েতে, আরো নানা বইয়েতে এইসব লিখলেন। কে কোপার্নিকাস, কে গ্যালিলিও, কে গণিত ব্রুনো, কে গণিতবিদ, কে বই পড়তে ভালোবাসতো, কে স্যার উইলিয়াম জোন্স, যিনি ভারত বিদ্যা এবং একটা বিশাল কাজ করেছিলেন, আমাদের ভাষা গোষ্ঠীর একেবারে একটা ঠিকুজি গোষ্ঠী বার করেছিলেন, সংস্কৃতের সঙ্গে গ্রিক, লাতিন, ফার্সি এই সমস্ত ভাষার মিল দেখিয়ে, আপনারা সবাই জানেন সেটা, ইন্দো ইউরোপীয় ভাষাটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম জোন্স। তার আগে অবশ্যই আমাদের বাংলার ব্যাকরণের নাথানিয়েল ব্রাসি হ্যালেডও এই কথাগুলো বলেছিলেন, আমি সেটা লিখেছি একেবারে। তো এদের কথা লিখছেন। বোধোদয়ে, তপোধী বলেছে বোধোদয়ের কথা, বোধোদয়ে ঈশ্বরের কথা একটু আছে, প্রথম সংস্করণে ছিল না, পরে একটা সংস্করণে বন্ধুরা অনুযোগ করেছে যে ঈশ্বর সম্বন্ধে কিছু লেখনি কেন, লিখেছেন বন্ধুদের উপরও তিনি লেখাটার মধ্যে মজা আছে। আমি মনে করি অন্য মনস্ক লেখা বা ইচ্ছে করে দুষ্টুমি করে স্ববিরোধী লেখা বোধোদয়ের মধ্যে 5 লাইন লেখা। কি একটা কথা আছে, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, ঠিক আছে, ধরে নিলাম। তখনকার ব্রাহ্ম সমাজের কথা, হয়তো ইসলাম, খ্রিস্টান, এদের মধ্যে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, এটা সকলের কাছে গ্রাহ্য হবে। তারপরেই বলছেন 2-3 লাইন পরে, তিনি সবই দেখেন, সবই বোঝেন। আচ্ছা, যিনি নিরাকার চৈতন্য স্বরূপ তিনি কি করে দেখবেন, কি করে বুঝবেন?
ফলে ইচ্ছে করে যেন একটুখানি দুষ্টুমি করে একটা বিরোধের ব্যাপার জুড়ে দিলেন। অন্য মনস্ক লেখা হতে পারে এটা, কিন্তু তার বাকি লেখাগুলো হচ্ছে কোথায় কোন জলপ্রপাত কাকে বলে, প্রাণী হাতি কাকে বলে, প্রকৃতির নানা ঘটনা। আমি একটা ওয়েবিনারে আছি, একটু পরে কথা বলবো। হ্যাঁ, এই আধ ঘন্টা পরে। হ্যাঁ, ঠিক আছে। এবং ওই বৈজ্ঞানিকদের কথা, অভিযানকারীদের কথা, ধর্মগুরুর কোনো কথাই নেই, ধর্ম সম্বন্ধে কোনো কথাই নেই যত লেখার মধ্যে নেই। তো এই বিদ্যাসাগর কোত্থেকে পেলাম আমরা, কিভাবে তৈরি হলো? হ্যাঁ, নিশ্চয়ই তাঁর বন্ধু অক্ষয় কুমার দত্তের প্রভাব হবে। তারা দুজনেই একসঙ্গে তত্ত্ববোধিনী পত্রিকায় কাজ করতেন, এবং তত্ত্ববোধিনী পত্রিকাতে অদ্ভুত অদ্ভুত লেখাও বেরোতো। এমনি বিধবা বিবাহ সম্বন্ধে লেখা বেরিয়েছে, স্ত্রী শিক্ষা সম্বন্ধে লেখা বেরিয়েছে, আবার ওই মানে নাস্তিক লেখা যাকে বলে, এমনকি পল্লীগ্রামের প্রজাদের দুরবস্থা বর্ণন অক্ষয় কুমার তাও লিখেছেন, যে অক্ষয় কুমার একেবারেই নাস্তিক ছিলেন পুরোপুরি। হাত তুলে বলতেন যে হাত তুলুন, ঈশ্বর আছেন কি নেই। বেশি হাত উঠলো, বললেন না ঈশ্বর নেই, প্রমাণ হয়ে গেল। ওই রকম জানেন আপনারা যারা শিবনাথ শাস্ত্রীর বইগুলো পড়েছেন, রামচন্দ্র লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, তাতে এই সমস্ত মজার মজার গল্প আছে। তাহলে একটা অদ্ভুত ধরনের ব্রাহ্মণ পণ্ডিতের ঘরের ছেলে, সংস্কৃত শিক্ষায় শিক্ষিত, তিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক যুক্তিবাদী মনস্ক। কৃষ্ণকমল ভট্টাচার্য তো বলেই দিয়েছেন যে নাস্তিক ছিলেন। কাশিতে গেছেন, মন্দিরে যাননি, পান্ডারা এসে ধরেছে মন্দিরে যাওনি কেন, বলেছেন বাবাকে দেখে, আমার বাবা বিশ্বনাথ বাড়িতেই আছেন, মা অন্নপূর্ণা বাড়িতেই আছেন, আমার মন্দিরে যাওয়ার দরকার নেই। তো এই যে একটা লোক, এই দীক্ষাকে নিতে পারি, তপোজিৎ সুন্দর করে বলি যে আমাদের এখন অন্ধতার মধ্যে, যুক্তিহীনতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র। যে বিজ্ঞানের মধ্যে তারা জল মেশাচ্ছে, তারা নতুন পুরাণকে ব্যাখ্যা করছে, যে রাবণের লঙ্কার এয়ারপোর্টে 34 রকমের এয়ারপোর্ট ছিল, এরোপ্লেন ছিল। তারপর গান্ধারী শতপুত্র জন্ম, স্টেম সেল টেকনোলজিতে নাকি গান্ধারী শতপুত্রের জন্ম দিয়েছিলেন। তারপরে ময়ূরীর মিলন হয় না, ময়ূরের চোখের জল ময়ূরী পান করে, তার ফলে নাকি তার ডিম পারে। এই সমস্ত আজগুবি উদ্ভট অবৈজ্ঞানিক কথা রাষ্ট্রের সহায়তায় প্রচার করা হচ্ছে, গরুর দুধে সোনা থেকে আরম্ভ করে। তো এই অবস্থায় বিদ্যাসাগরের এই ব্যাপারটাও আমরা কতটা ধরে রাখতে পেরেছি বা পারবো, আত্মজিজ্ঞাসা। অর্থাৎ সবসময় বিদ্যাসাগরকে সামনে রাখবো তো, কিন্তু তুলনা তো করতে হবে, তিনি কোথায় আমরা কোথায়, তিনি কি ভেবেছিলেন আমরা কি ভাবছি, তিনি কি মানেননি আমরা কি মানবো না, তিনি কি মেনেছেন আমরা কি মানবো। সেইভাবেই তো একটা মানুষকে স্মরণ করা সার্থকতা আছে। নইলে কি ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে, হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবো বিদ্যাসাগরের? রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই গাইবো, কিন্তু বিদ্যাসাগরকে যে তার যে আত্মিক সম্বলটা, সেইটাকে যদি আমাদের মধ্যে আমরা পুনরুজ্জীবিত করতে না পারি, তাহলে 200 বছর পরে এই ধুমধাম করে কি লাভ? আমাদের সেই মানে যোগ্যতা শুধু নেই তা নয়, আমাদের সেই অধিকারও নেই। আমরা বিদ্যাসাগরকে স্মরণ করার অধিকারীও নই যদি না বিদ্যাসাগরকে আমরা গ্রহণ করি আমাদের নিজেদের মধ্যে, আমাদের জীবনাচরণের মধ্যে, আমাদের শিক্ষার মধ্যে, যদি না বিদ্যাসাগরকে আমরা গ্রহণ করি। আমি ইতিহাসের নানা তথ্যের মধ্যে যাচ্ছি না। বিদ্যাসাগরের বিরুদ্ধতা ছিল, আপনারা জানেন, বলছিল এমনকি বঙ্কিমচন্দ্রের মতো মানুষ বিদ্যাসাগরকে পছন্দ করতেন। দেখা যায় যে মধুসূদনের মৃত্যু হলো 1873, তখন বঙ্গদর্শনে বেশ বঙ্কিমচন্দ্র লিখলেন যে কাল সুপ্রসন্ন, তাহাতে ইংরেজ সহায়,
পতাকা উড়াইয়া, সুপবন বহিতেছে দেখিয়া পতাকা উড়াইয়া দাও, তাহাতে নাম লিখিয়া দাও শ্রী মধুসূদন। কিন্তু 1891 তো বিদ্যাসাগর চলে গেলেন, বঙ্কিমচন্দ্র আরো 3 বছর বাঁচবেন, সক্রিয়ভাবে বাঁচবেন, কারণ তার বই লেখা হবে, যেমন সহজ রচনা শিক্ষাটা 1892 বেরোবে, রাজসিংহটা তিনি পুনর্লিখন করবেন তারও পরে। বঙ্কিমচন্দ্র সক্রিয়। বঙ্কিমচন্দ্রের খুব বেশি উচ্চারণ আমরা পাই না বিদ্যাসাগরের মৃত্যু সম্বন্ধে, যে এত বড় একটা ইন্দ্র পতন হলো বাঙালির, আমি বলবো 19 শতাব্দীর বাঙালির সবচেয়ে বড় জ্যোতিষ্ক। কারণ এই বাঙালির সর্বস্তরে এই মানুষটির প্রভাব এবং প্রবেশ ঘটেছিল, সর্বস্তরে। আমি বলছি দরিদ্র মানুষেরও কান্নার কণ্ঠস্বর যেন আমরা এখনো শুনতে পাই বিদ্যাসাগরের বিয়োগে। কেমন কত জায়গায় হাহাকার করে উঠেছিল বাঙালি, একদম তলার বাঙালি থেকে একদম উচ্চ স্তরের বাঙালি পর্যন্ত। সেখানে বঙ্কিমচন্দ্র কোনো উচ্চবাচ্য করেননি। তার কারণটা আমি জানি না, গল্প এটা 19 শতাব্দীর যারা জানি না যে বঙ্কিমচন্দ্রকে বাংলায় ফেল করিয়েছিলেন বিদ্যাসাগর তার বিয়ে পরীক্ষা, এই জন্যে কিনা, এটা ঘটেছিল কিনা জানি না, এগুলো সব ঘুরে বেড়ায় বাতাসে। কিন্তু বঙ্কিমচন্দ্র নিজে লিখে বিদ্যাসাগরের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন, এটা তো বটেই। আর ইংলিশ লিটারেচার বলে যে একটি বই আছে, ইংরেজিতে প্রবন্ধ আছে, সেই প্রবন্ধেতে তিনি বলেছেন যে পেডান্টিক বম্বাস্ট, মানে ভারী ভারী ভয়ঙ্কর ভারী শব্দ দিয়ে এটা তার গদ্যকে পছন্দ করেননি। অথচ বঙ্কিমচন্দ্র যেটা ভুল করেছেন সেটা হলো যে বিদ্যাসাগরের গদ্যটা একরকম নয় দুই দিক থেকে। এক হলো যে সংস্কৃত প্রধান গদ্য, যা ওই বেতাল পঞ্চবিংশতি থেকে আরম্ভ হলো। মনে রাখবেন সংস্কৃত থেকে অনুবাদ করছেন বলে এটা হচ্ছে। সংস্কৃত গ্রন্থের অনুবাদ, যে গ্রন্থের মূল গ্রন্থের প্রভাব খানিকটা অনুবাদে থাকে। কাজে ওই বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে করেছেন, তিনি হিন্দিটা আবার সংস্কৃতের অনুবাদ। বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা থেকে আরম্ভ করে ভ্রান্তি বিলাস, এটা একটা পর্ব। কিন্তু এখানেও গদ্য ক্রমশ সহজ হয়েছে যদি দাঁড়ালো, তাকে আবার মেয়ার ট্রান্সলেটর বলেছিলেন, এটাও ভুল। কারণ বঙ্কিমচন্দ্রের এগুলো বেশি, বেতাল পঞ্চবিংশতি ছাড়া শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, এগুলো ওইভাবে মেয়ার অনুবাদ নয়, এগুলো হচ্ছে পুনঃকথন। নতুন করে বলছেন সীতার বনবাস ছিল নাটক। আমি একটা ওয়েবিনারে আছি, আমি পরে ফোন করছি। স্বপন ভবেশটা চলে গেল। আচ্ছা ঠিক আছে ভালো। এগুলো গল্পের আকারে বলা। সীতার বনবাস ভগবতীর উত্তরচরিত নাটকটাকে গল্পের আকারে আখ্যানে এনেছেন। শকুন্তলাও তাই, নাটক আখ্যানে এনেছেন। ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরার্স, সেটা নাটক, সেটাকে আখ্যানে এনেছেন। কাজে এগুলো নিছক অনুবাদ একেবারেই নয়। আর তাছাড়া বিদ্যাসাগরের কত ধরনের গদ্য আছে। যারা প্রভাবতী সম্ভাষণ করবেন, ওই 8 বছরের মেয়েটির জন্য শোকগাথা, একটা আশ্চর্য গদ্য, এমন মমতাময়, চোখে জল এনে দেয়। স্বরচিত জীবনচরিত যারা পড়বেন, কি সহজ গদ্য। বাবার সঙ্গে সেই খুনসুটি, যে নিজের একগুঁয়ে স্বভাবের কথা যখন বলছেন, যে বাবা বললেন আর পাঠশালায় গিয়ে কাজ নেই, বিদ্যাসাগর অমনি খাতাপত্র নিয়ে তৈরি, পাঠশালায় যাবেন বলে তৈরি। তো আবার ওই যে তর্ক, এক হচ্ছে বিচার, বিবাহ বিষয়ক প্রথম প্রস্তাব, বিবাহ বিষয়ক দ্বিতীয় প্রস্তাব, বিচারের গদ্য আরেক রকম। আবার যেগুলো ব্যঙ্গ, অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো। আবার যেগুলো ইতিহাস, বাঙ্গালার ইতিহাস ইত্যাদি, বা আমার মহাভারতের ভূমিকা, এই গদ্যের একটা চরিত্র ছিল না বিদ্যাসাগরের। বঙ্কিমচন্দ্র এবং অন্যরাও যেটা ভুল করেন, যারা অনুবাদক বলেন, ভুল করেন যে অনুবাদকও নন এবং গদ্যের একটা চরিত্রও নন। চরিত্র ছিল না তার। বহু ধরনের গদ্য লিখেছেন, যেটা যে বিষয়ের জন্য যে গদ্য উপযুক্ত সেই গদ্য লিখেছেন। বঙ্কিমচন্দ্র সেটাকে
ধরতে পারেননি বা ইচ্ছে করে এড়িয়ে গেছেন বিদ্যাসাগরের গদ্যের এই বহু বিচিত্র বহুমুখিতা। গদ্য, বাংলা গদ্য যে কিভাবে কত সরু মোটা কত তারে খেলতে পারে, গদ্যের মধ্যে দিয়ে যে কত বিচিত্র কণ্ঠস্বর উঠে আসতে পারে, কত বিচিত্র ভঙ্গিমা উঠে আসতে পারে, বিদ্যাসাগরের গদ্য বোধহয় তার প্রথম উদাহরণ। এবং তা এই গদ্য তৈরি না হলে বঙ্কিমচন্দ্রের ওই উপন্যাস লেখাও সম্ভব হতো না। এটা বঙ্কিমচন্দ্র হয়তো নিজে স্বীকার করবেন না, কিন্তু আমরা এক দূরে বসে আমরা সেটা স্বীকার করতে বাধ্য। বিদ্যাসাগর গদ্য তৈরি না করে দিলে বঙ্কিমচন্দ্রের গদ্য তৈরি হতো না। এবং দুর্গেশ নন্দিনী যদি পড়েন, দুর্গেশ নন্দিনীতে দেখবেন ভয়ঙ্কর কঠিন সংস্কৃত প্রধান ভাষা, মজা কথাটাও তিনি ব্যবহার করেন না। অনুপদিনা বলে একটা সংস্কৃত কথা আছে, মজার জায়গায় সেই কথাটা বঙ্কিমচন্দ্র ব্যবহার করে। তার গদ্যের মধ্যে ঠিক দুর্বোধ্যতা নেই প্রথম দিকের গদ্যে, পরে অবশ্যই গদ্য অনেক সহজ হয়েছে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র প্রকারান্তরে একভাবে স্বীকার করেছেন। আপনারা যদি বঙ্গদর্শনে ওই 1978 সালে লেখা 1878 সালে লেখা বাঙ্গালা ভাষা প্রবন্ধটি বিচিত্র প্রবন্ধে সেটা পড়েন, এবং বাঙ্গালা ভাষা প্রবন্ধের শেষের সিদ্ধান্তটা আমরা মনে করি বঙ্কিমচন্দ্রের সবচাইতে বিচার প্রসূত সিদ্ধান্ত, এবং শৈলীর ব্যাপারেও তখনকার বাংলা ভাষার শৈলী কি হবে সেটার ব্যাপারেও একটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। যদিও তিনি তার আগেই দাবি উঠেছিল যে চলিত ভাষায় লিখতে হবে বাংলা, এটা শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় বলে একজন দাবি তুলেছিলেন, স্বামী বিবেকানন্দ এক ধরনের দাবি তুলেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী অনেক সহজ করে চেয়েছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র অতটা জাননি সাধু ভাষাতে, কিন্তু বলছেন যে সহজ করে বলবার জন্যে যে শব্দ দরকার সেটাই না, আরবি হোক, ফার্সি হোক, কোনো হোক, ইংরেজি হোক, সংস্কৃত হোক, নাম অশ্লীল ভিন্ন কাহাকেও ছাড়িবে না, অশ্লীল ভিন্ন কাহাকেও ছাড়িবে না। বিদ্যাসাগরের কথাই প্রকারান্তরে মেনে নিয়েছেন। বিদ্যাসাগর যেমন তর্কের পলিমিক্যাল লেখাগুলিতে প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। বঙ্কিমচন্দ্র দেখবেন আপনারা বাঙ্গালার কৃষক বলে যে প্রবন্ধটি, বাঙ্গালার কৃষক বলে প্রবন্ধটি কত ফার্সি শব্দ ব্যবহার করেছে। আমাদের অনেকে এটা ভুল ধারণা করে, বিশেষ করে মুসলমান বন্ধুরা বুদ্ধিজীবীরা একটা ভুল ধারণা করেন যে বঙ্কিমচন্দ্র ওই আরবি ফার্সি শব্দ পছন্দ করতেন, তা নয়। বঙ্কিমচন্দ্র প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, মকররি সত্য তত্ত্ব পর্যন্ত প্রচুর ব্যবহার করেছেন। যে বিষয় তার দাবি করবে সেই বিষয়ের দাবি মানতে হবে, এটা বঙ্কিমচন্দ্র শেষকালে স্বীকার করেছেন। আর বিধবা বিবাহ নিয়ে বঙ্কিমচন্দ্রের ছিল, সেসব তার মধ্যে যাচ্ছে। এখন সেই জন্যে আজকের দিনে বিদ্যাসাগরকে আমরা কি গ্রহণ করবার জন্য প্রস্তুত আছি? প্রশ্নটা আমাদের দিকে। চারদিকে অন্ধতার বিস্তার, সেটা রাজ্যে হোক, সেটা দেশে হোক, সারা পৃথিবীতে হোক, যে অন্ধতার বিস্তার, এই এক ধরনের তালিবানি দর্শন, সেটা হিন্দুত্বের মধ্যেও ঢুকে গেছে, সেটা অনেক ধর্মের মধ্যেই ছিল, আগেও ছিল। কোন ধর্মই তপনজিৎ যেমন বলেছে যে নারীদের প্রতি কোন ধর্মই সুবিচার করেনি। এমনকি এমন যে ধর্ম, বৌদ্ধ ধর্ম, তার জাতকের মধ্যে ইত্থিবজ্ঞ বলে একটা অংশ আছে, সেটা যদি আপনারা পড়েন মেয়েদের সম্বন্ধে কুৎসিত কুৎসিত কথা বলা আছে। তার জন্য বুদ্ধদেব দায়ী নয়, তার পরবর্তী বৌদ্ধ ধর্ম দায়ী। কিন্তু কোন ধর্ম যে নারীদের সহ্য করতে পারে না, নারীদের অবদমিত রাখতে চায়, সেটা আমরা সব ক্ষেত্রেই জানি। ধর্ম এমনিতেই এক ধরনের সাম্রাজ্যবাদ, এটা আমরা জানি। তো এই সময়ে বিদ্যাসাগরের মতো মানুষ ধর্মকে অগ্রাধিকার না দিয়ে মানুষকে অগ্রাধিকার দিলেন। এই মানুষকে অগ্রাধিকার দেওয়ার কথাটা আমাদের সকলের আগে মনে রাখতে হবে, যে মানুষ এবং যুক্তি এবং বুদ্ধি একসঙ্গে, যুক্তি, বুদ্ধি, মানবিকতা, সাহস আর সংগ্রাম,
এই উপাদানগুলো একসময় বিদ্যাসাগর 19 শতাব্দীর আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগরী। এই উপাদানগুলোকে কি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা চাইলেই সেগুলোকে পারতে সাহস রাখতে হবে, ওই মেরুদণ্ডটা খাড়া রাখতে হবে। পরে এই অদ্ভুত সব গবেষণা হয়েছে পরে, যে বিদ্যাসাগর নাকি বর্ণ পরিচয় যে লিখেছিলেন তাতে গোপাল আর রাখাল, তাতে গোপাল খুব ভালো মানুষ ছেলে, রাখাল দুষ্টু ছেলে, ফলে এটা নাকি বিদ্যাসাগর উপনিবেশের মুখ দেখে করেছিলেন। উপনিবেশ মানে ইংরেজকে খুশি করার জন্য, যে গোপালের মতো ছেলেরা ইংরেজ যে সাম্রাজ্যবাদের কবজা হবে, রাখালের মতো ছেলেরা হবে না। রাখাল, বিদ্যাসাগর নিজে কিন্তু রাখালের মতো, রবীন্দ্রনাথ তো বলেছেন রাখালের মতোই ছিল। এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা কথা। কারণ বিদ্যাসাগর যে সময়ে বর্ণ পরিচয় লিখছেন, সে সময় কলকাতার সমাজটার কথা ভেবে দেখুন। বাবু সমাজে ওই মুৎসুদ্দির কথা তপদীর বলেছে, যে মুৎসুদ্দি হয়ে ইংরেজের বিলেত থেকে আসা জিনিসপত্র এদেশের বাজারে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করছে কলকাতার এই বাবুরা, বেনিয়ানরা, এবং তারা যথেচ্ছ খরচা করছে। বেড়ালের শ্মশান যাত্রা ঘটাচ্ছে, 1.5 লাখ টাকা খরচা করে পাখির বিয়ে দিচ্ছে। এই যে বাবু কালচারের কথা এত বলা হয়, এই অপচয় এবং মদ্যপান ও অন্যান্য যে কু অভ্যাস, যেটা অসামাজিক অভ্যাস, সেটার কথা তো মধুসূদনের একেই কি বলে সভ্যতায় আপনারা পড়েছেন, দীনবন্ধুর সধবার একাদশী বইতে আপনারা পড়েছেন, আর অজস্র নাটকে আপনারা পড়েছেন, নাটকে আখ্যানে আপনারা পড়েছেন। সেইখানে নববাবুর বিলাস, নবদেবী বিলাস পড়েছেন। সেই অবস্থায় একজন মানুষ যে প্রথম বই লিখছে অক্ষর পরিচয় করানোর, তার উপরে এটা দায়িত্ব এসে যায়, এটা নৈতিক দায়িত্ব, শুধু বিদ্যায়তনিক একাডেমিক দায়িত্ব নয়। আমি অ আ ক খ শেখাবো, অ আ ক খ শেখানোর সঙ্গে সঙ্গে একটা আদর্শ ছেলে তৈরি হবে, যে আমাদের সমাজকে পুনর্গঠিত করতে পারবে। এই গোপাল হচ্ছে সেই ছেলে। কলকাতার ওই পরিপ্রেক্ষিতে, ওই বাবু কালচারের পরিপ্রেক্ষিতে এটা একজন লেখকের নৈতিক দায়িত্ব এসে যায়। এবং আপনারা দেখবেন তখনকার উপন্যাসগুলোতেও দেখবেন যে অনেক চরিত্র তৈরি হচ্ছে যেটা খুব ভালো। এর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতীতেও আছে, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতাতেও আছে, আমাদের আলালের ঘরের দুলালের কালীচাঁদ মিত্র তাতেও আছে। বদলে যাচ্ছে, রামলাল বদলে যাচ্ছে, বদলে ভালো হয়ে যাচ্ছে, খারাপ থেকে ভালো হওয়ার ব্যাপার। এই পরিপ্রেক্ষিতেই বিদ্যাসাগর গোপালের কথা বলেছেন, যে গোপালের মতো ছেলে হওয়া দরকার। এবং পরে জীবনানন্দের মা কুসুম কুমারী দাস এই কবিতাটা লিখবেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। এই ছেলের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বিদ্যাসাগর, এই স্বপ্ন যে আমাদের সমাজটাকে উল্টে পাল্টে দিয়ে নতুন করে তৈরি করবে, এই স্বপ্নটা বিদ্যাসাগর বর্ণ পরিচয়েও দেখেছিলেন। ফলে তাকে নিয়ে অনেক মাথা কেটেছি আমরা, মূর্তির মাথা কেটেছি, সবই করেছি। এইরকম আরেকটা চেষ্টা, আর কিছুই না, তাতে কিছু হয় না বিদ্যাসাগর, ওসব কিছু না, মাথা আবার ফিরে আসে। তো এই বিদ্যাসাগরকে গ্রহণ করবার জন্যে 200 বছর পরে আমরা কতটা প্রস্তুত, ফলে জিজ্ঞাসাটা, আলোটা আমাদের দিকে ঘুরিয়ে দেওয়া দরকার, আমাদের আত্মজিজ্ঞাসায় পৌঁছানো দরকার। আমাদের বিদ্যাসাগরের চেয়ে, বিদ্যাসাগরকে উপলক্ষ করে আমরা যেন আমাদের কথা ভাবি, আমাদের সঙ্গে আমরা ভাবি যে আমরা কতটা তাকে পাবার যোগ্য, কতটা তাকে পাবার অধিকারী। না হলে কিন্তু এই আত্মসমালোচনার জায়গায় না পৌঁছলে আমাদের পরিত্রাণ নেই। এই আমার বলার ছিল। তপোধীর
এর কথা আমি খানিকটা শুনেছি, তবে খুব সুন্দর করে বলেছে। আপনারা সবাই ভালো থাকুন। ওটাকে এডিট করতে গিয়েও আমার অনেক ধন্যবাদ স্যারকে। স্যার তার মূল্যবান সময় এবং মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আমি ডেকে নেব শিক্ষাদীপ পরিবারের প্রধান কর্তা বীরেশ্বরকে, বীরেশ্বর মাইতি, আমার অনুজ প্রতিম। বীরেশ্বরকে অনুরোধ করব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতে। বীরেশ্বর। সবাইকে নমস্কার। আজকের এই দিনে আমাদের পরম শ্রদ্ধেয় এবং পরম প্রিয় দুই মানুষ, তপোধীর ভট্টাচার্য স্যার, পবিত্র সরকার স্যার, আজকে প্রথম বা নতুন যে তারা শিক্ষাদীপে এসে বললেন তা নয়। আপনারা জানেন ইতিমধ্যে এই অতিমারির সময়ে আমরা আগের বছর মহালয়াতে শুরু করেছিলাম গবেষণার ইতিকথা বলে। তার 23টা পর্ব ইতিমধ্যে হয়েছে। শেষ যিনি বক্তা ছিলেন সুমিতা চক্রবর্তী, আর শুরুতে তো স্যারেরা ছিলেন তপোধীর ভট্টাচার্য, পবিত্র সরকার। এই গবেষণার ইতিকথা ছাড়াও যে জাতীয় শিক্ষানীতি বিষয়ে আলোচনা, সেখানে পবিত্রবাবুর যে বক্তব্য সেটা আমরা সবাই শুনেছিলাম। আর তপোধীর বাবুর সাথে তো আমাদের যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কথা বলি, স্যারের কাছে পৌঁছই। সবচেয়ে অবাক হতে হয় যে এই পরিমাণ, যারা আজকে যে দুজন বক্তা আপনাদের সামনে ছিলেন, তারা নিজেরাই প্রতিষ্ঠান এবং সারা পশ্চিমবঙ্গ শুধু বলবো না, মানে তাদের দাবিটা আন্তর্জাতিক স্তরের, মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ পেরিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যে যেখানে যে সংস্থা ছোট বড় মাঝারি সবাই মানে তাকিয়ে থাকে, সবার আহ্বান তাদের কাছে এসে পৌঁছয়। আমি শুধু একটা ছোট্ট কথা বলে শেষ করব। স্যার যেটা বলছিলেন যে বাজার করতে গিয়ে যে অভিজ্ঞতাটা, এই বেটা চল কত নিবিড়ে, আমরা সবসময় যে তুই তাকারি একটা সবসময় পার্থক্য করি যে ছোট লোক, মানে তুই তো ছোট লোক, তুই 2 পয়সার চাকর, তোর এত কথা কিসের, তুই কাজ করবি না তো করবি না, কি এসে যায়। আমরা যখনই কাজের মাসি আসে না, দুদিন শরীর খারাপের জন্য, তখন আমরা ফোন করে বলি কি রে, হ্যাঁ তুই তো একদম ছুটি নিয়ে বসে আছিস, করতে হলে কর, না হলে ছেড়ে দে। আমরা একবারের জন্য ভাবি না যে ওরও একটা পরিবার আছে, ও একটা মানুষ, ওরও একটা ক্লান্তি আসে, ওরও একটা, আমাদের মতো মেডিকেল লিভ নেই, ক্যাজুয়াল লিভ নেই, ওরও ইচ্ছে করে একটা দিন ছেলের সাথে সময় কাটাতে। কিন্তু আমরা তাকে হুমকির সুরে বলি, বলা নেই কওয়া নেই, বন্ধ করে দিলে আসা, ভেবেছিসটা কি। মানে এই আর্থসামাজিক পরিকাঠামো এবং মানুষ মানুষকে প্রতিনিয়ত এই রকম ভাবে ছোট কাজ বড় কাজ, তুমি এই তুমি ওই, তোমার এই পজিশন, অনেক সময় আমরা মানে হয়তো ওপরে ওপরে বলি আমার কাছে সবাই সমান, আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি, কিন্তু যখন ওই রকম সম্প্রদায়ের কেউ আমাকে একটু আহত করে, আমি তখন কিন্তু তেলে বেগুন হয়ে যায়। তখন কিন্তু সমূর্তি ধারণ করি, বলি বেটা তোর এত আস্পর্ধা, তুই জানিস আমি কে? এই যে তুই জানিস আমি কে, এই প্রচ্ছন্ন হুমকি একজন মানুষ আর মানুষকে, এর থেকে আর বড়। বীরেশ্বর, তুমি থামিয়ে আমি বাজারের একটা গল্প বলি, মজা। হ্যাঁ স্যার, অবশ্যই। বাজারে গেছে একদিন, একটি ছেলে লিয়াকত বলে, সে টমেটো নিয়ে এসছে। টমেটো একজন বাবু তুলে টমেটো ঘুরে ফিরিয়ে দেখে বলছেন টমেটো ভালো না। লিয়াকত বলছেন এটা বাবু, এটা রাঁচির টমেটো, ভালো। তখন বাবু বলছেন দেখো তুমি আমাকে টমেটো চিনিও না, বুঝলে, আমি 10 বছর নরওয়েতে ছিলাম, নরওয়ে টমেটো তো তোমাকে দেখাতে পারি না, নরওয়েতে টমেটো খেয়ে এসছি, তুমি আমাকে টমেটো চিনিও না। এখন এই সোনারপুরের চাষি কেমন, সে টমেটো বিক্রি করছে বাজার করে, তাকে নরওয়ের টমেটো দেখিয়ে দিলেন। এই হচ্ছে ব্যাপার। এবং স্যার এই জীবনযাপনে আমরা দেখেছি যে কাউকেই তিনি ফিরিয়ে দেননি। মানে আমি জানি না যে একটা প্রতিষ্ঠান সম যে ব্যক্তি, তার কাছে এত মানুষের আবদার, এত মানুষের আয়োজন। আমি যখন ফোন করেছিলাম 4 দিন আগে যে স্যার এরকম একটা 25 তারিখে 26 তারিখে স্বভাবতই সবাই ব্যস্ত থাকেন, তাই ইচ্ছে ছিল যদি আগের দিন করা যায়। স্যারের একটা কথা শুনে আমি অবাক হলাম। স্যার বললেন যে তুই যদি 7:30টার পরে বলিস তাহলে আমি বলতে পারবো। তখন আমি মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই স্যারের একটু বলা আছে। তারপর আপনারা দেখেননি, ব্যাকস্টেজে আমি দেখছিলাম যখন আমি সোলো লেআউট এক্সিট করলাম, যে স্যার একটু হালকা টিফিন করছিলেন, যে দর্শকরা দেখতে পাননি।
তখন মনে হলো যে মানুষটি এত এই আগে একটু প্রোগ্রাম করেছেন, তার ন্যূনতম খাওয়ার সময় আমরা দিইনি। মানে নিজেকে তখন একটু অপরাধী লাগছিল যে আমি যদি স্যারকে বলতাম স্যার আপনি 8টায় আসুন, তাহলে স্যার হয়তো একটু ফ্রিলি টিফিনটাও হয়তো করতে পারতেন। এটা আমাদের কাছে অনুপ্রেরণা। মানে আমরা হয়তো বিদ্যাসাগরকে তো দেখিনি, এই আক্ষেপ রয়েছে, নেতাজিকে দেখিনি, ঠিক আছে, কিন্তু যাদেরকে আমরা দেখছি তারাও কিন্তু কম আদর্শ স্থাপন আমাদের সামনে করছেন না। তাদেরকেও আমাদের মানে পরম সৌভাগ্য একদিন আমরাও বলতে পারবো যে তপোধীর বাবুর কথা আমরা সামনাসামনি শুনেছি, আমাদের এখানে বলেছেন, এই দেখো এই রেকর্ডটা চালিয়ে দেখো তিনি কি বলেছিলেন। পবিত্রবাবুকে কাগজে পড়েছো, এত এত বই পড়েছো, তার উপরে গবেষণা করবে, তার আগে তার এই কথাগুলো শোনো। তাই মাঝে মাঝে মনে হয় যে আদৌ যে আমরা আয়োজন করছি এবং অনেক ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ, সমষ্টিগত উদ্যোগ হচ্ছে এই আলোচনা সভা, আলোচনা চক্রের, মাঝে মাঝে মনে হয় সত্যি কি এর কোনো তাৎপর্য আছে, আদৌ কি কোনো কাজ হচ্ছে। কিন্তু আমি দেখছিলাম দেখতে দেখতে 110, মানে লাইভেই দেখছিলেন প্রায়, এই এখনো দেখছেন 104 জন মানুষ, এবং এটা আরো শেয়ার হবে, ফেসবুকে থেকে যাবে, আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। দেখুন আমাদের এইটুকুই ঠিক বলার ছিল যে বিদ্যাসাগরকে মানে ব্যবহার করে বা বিদ্যাসাগরের গরিমান্বিত হয়ে আমরা নিজেকে আলোকিত করতে চাই না। বিদ্যাসাগর যে শিক্ষাটুকু রেখে গেছেন সেই শিক্ষাটুকু অর্জন করতে পারি, বিদ্যাসাগর আলোকিত হবেন না, আমরা আলোকিত হব, আমাদের সমাজটা আলোকিত হবে। মানে এইভাবেই ঋণ শোধ করতে পারি, নচেত ওই ফুলমালা দিয়ে শোকেশে রেখে মহৎ কাজ কিছু হবে না। তাই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং আজকের এই অনুষ্ঠানের শুরুটা যিনি খুব সুন্দরভাবে করলেন অধ্যাপক সৌরভ দাস, শিলিগুড়ি বিএড কলেজের অধ্যাপক, তিনি আজকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আমি পেছন থেকে এই টেকনিক্যাল ব্যাপারগুলো দেখছিলাম। সৌরভদার সাথে খুব আন্তরিক সম্পর্ক, কয়েকদিন আগেই আমরা একটু আড্ডা দিয়েছি এই অনলাইনের বাইরে বেরিয়ে সামনাসামনি। আরো আগামী দিনে সৌরভদাকে আমরা পাবো এবং এই অনুষ্ঠান আমাদের চলতে থাকবে। আর যে দুজন প্রণম্য শ্রদ্ধেয় স্যার আমাদেরকে এতক্ষণ সময় দিলেন এবং তার মূল্যবান বক্তব্য রাখলেন, আমরা শুধু ঈশ্বরের কাছে তাদের জন্য দীর্ঘায়ু কামনা করব, তাদের সুস্বাস্থ্য, তারা আরো এইরকম ভাবে আলোকিত করুন, সমৃদ্ধ করুন, আর আমরা সেই আলোটা ছড়িয়ে দিই বৃহত্তর সমাজে। এভাবেই তো একটা নতুন পৃথিবী গড়ে উঠবে, এভাবেই তো একটা নতুন সমাজ গড়ে উঠবে। আমরা ভীষণ রকম ভাবে এই স্বপ্নটা দেখি। এই কষ্ট, দুঃখ, গ্লানি আমাদের জীবনের অঙ্গ, এই পাহাড় প্রমাণ দুঃখ কষ্টকে নিয়েও আমরা এগিয়ে যাব আনন্দের সন্ধানে। এবং শেষ কথা এটাই যে সবার আন্তরিক সহযোগিতায় আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। আরো একবার দর্শক বন্ধু যারা দেখছেন, যারা দেখবেন, এবং আজকে যারা আমাদের বক্তা ছিলেন, সঞ্চালক মশাই, সবাইকে যথাযথ নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করছি। আবার আমরা এরকম কোনো বিষয়, কোনো আলোচনার জন্য ঠিক করব এবং আপনারা জেনে যাবেন, আমরা আগে থেকেই জানিয়ে দিই। শুধু এটুকুই বললাম যে তপোধীরবাবু এবং পবিত্রবাবুর জন্য ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা, তাদের নিরোগ দেহ, তারা দীর্ঘায়ু হন, এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু এখনো পাওয়ার আছে, জানার আছে, শেখার আছে, সেটা যেন চলতে থাকে। পরম কল্যাণময় ঈশ্বরের কাছে এটুকুই আমার আবেদন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ঈশ্বর আছে, আমার তো তাও নেই এখন, এই মুশকিল। ঠিক আছে, আমিও ওই পবিত্রদা যা বললেন তাই। সুতরাং ধন্যবাদ তোমাদের, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাদের ভালোবাসায় আমরা চেষ্টা করব বেঁচে থাকার, ভালোবাসা, এই হলো কথা। ঠিক ঠিক ঠিক, ভালো থাকো তখন। সবাই ভালো। হ্যাঁ পবিত্রদা, আপনিও ভালো থাকুন। ভালো থাক। ঈশ্বর ভালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আশীর্বাদ করুন, প্রণাম নেবেন।